করে ফেলো ভাইয়ারা, যারা যারা ক্লাস আসো কাইন্ডলি জয়েন করে ফেলো। ঠিক আছে, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। আমি এই তোমরা একটু কাজ করো, সেটা হচ্ছে আমাদের এই ক্লাস লিঙ্কটা আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও তো কেউ, এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা তাহলে চলো শুরু করা যাক। অনেকক্ষণ ওয়েট করাইছি তোমাদেরকে। আচ্ছা তো দেখো, আমরা গত ক্লাসে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ পড়ছিলাম, তাই না? সো তোমাদের জন্য আমি একটা এখানে এমসিকিউ লিখে রাখছি, সেটা একটু দেখো। যেমন এখানে একটু খেয়াল করো, এখানে এই যে এই ধরনের কিন্তু এগুলো এমসিকিউ হয়, এই ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু ভাইয়া এমসিকিউ আসে। তো কি বলছে এখানে লক্ষ্য করো, আমাদেরকে বলছে হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। হ্যাঁ, তো ম্যাট্রিক্সটা কীভাবে গণনা করবা সেখানে কোনো পাশে লিখে দিছে। দেখো এখানে একটু খেয়াল করলে দেখতে পারবো ভাইয়া, এখানে দেখো পাশে কি লিখছে যে আই যে এটা অবশ্যই 3x3, অর্থাৎ 3টা সারি থাকবে, 3টা কলাম থাকবে, তাই না? সো পাশে একটু শর্তগুলো দেখো তো, আই যে এর মান 3 হবে, অর্থাৎ ভুক্তিগুলোর মান 3 হবে। পাশে লিখে দিয়েছে কোন ভুক্তিগুলোর মান 0, 3 হবে যে সকল ভুক্তির আই এবং জে সমান। যে সকল ভুক্তির আই এবং জে সমান তাদের প্রত্যেকের মান কত হবে? 3 হবে। তার আমরা জানি প্রধান কর্ণ বরাবর আই এবং জে সমান, তাহলে প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তির মান 3 আমরা লিখে দিলাম নিজে। প্রত্যেকটা ভুক্তির মান হচ্ছে কত? 3। এবং আরেকটা কি লিখছে দেখো তো, এই যে আই জে ইকুয়াল টু 0, অর্থাৎ এই ভুক্তিগুলো 0 হবে। দেখো এই আই জে মানে কি বোঝাচ্ছে? ভুক্তি বোঝাচ্ছে, তাহলে ভুক্তির মান কি হবে? 0। এখন পাশে লিখে দিচ্ছে কোন ভুক্তিগুলোর মান 0 হবে? যে সকল ভুক্তির আই এবং জে সমান না। তাহলে আই জে সমান না কোথায় বলো তো? প্রধান কোণের উপরের ভুক্তিগুলো আই আর জে সমান না, প্রধান কোণের নিচের ভুক্তিগুলো আই আর জে সমান না। তাহলে প্রত্যেকটার ভুক্তি কত লিখবা? 0। তাহলে দেখো এই যে 0 0 0, এখানেও 0 0 0। তাহলে এখন চিন্তা করে দেখো তো, প্রশ্ন করছে এটা কোন ধরনের ম্যাট্রিক্স। এটা দিয়ে কিন্তু এমসিকিউ হয়। নিচে লিখবে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, তো তুমি নিচে আনসার করবো। বলো যে কোন ধরনের ম্যাট্রিক্স, বা চিন্তা করতেছো এই যে প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি সমান আসছে না ভাইয়া? প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি সমান আসছে, কারণ বাকি ভুক্তিগুলো কি হয়েছে? 0 হয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি? স্কেলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তো এই ধরনের এমসিকিউ আসলে পারা যাবে তো? এমসিকিউ আসলে পারা যাবে বলো? এমসিকিউতে তোমাকে এরকম দিবে না, এরকম শর্ত দিয়ে দিবে, মনে থাকবে? আচ্ছা, তাহলে প্রধান কর্ণ ম্যাট্রিক্সের, লক্ষ্য করবে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কিন্তু প্রধান কর্ণের উপর নেই। প্রধান কর্ণের ভুক্তি যে কোনো কিছু হতে পারে, কর্ণ ম্যাট্রিক্সের বেলায় বলতেছি। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের তোমার শর্তগুলো হচ্ছে কিসের উপর? প্রধান কর্ণর ভুক্তি ব্যতীত বাকি ভুক্তিগুলোর উপর, অর্থাৎ যে সকল ভুক্তির আই এবং জে সমান না, ওই সকল ভুক্তির মান কি হতে হবে? 0 হতে হবে। তাহলে সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। আর স্কেলার ম্যাট্রিক্সের শর্ত কিন্তু ভাইয়া দুইটার উপর। একটা শর্ত হচ্ছে প্রধান কর্ণ বরাবর সবগুলো ভুক্তির মান সমান হইতে হবে, প্রধান কর্ণের উপর একটা শর্ত আছে। আরেকটা শর্ত হচ্ছে প্রধান কর্ণের উপরের ভুক্তি এবং নিচের ভুক্তিগুলো এগুলোকে 0 হইতে হবে। আচ্ছা, অবেদক ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি কত হইতে হবে? 1 হইতে হবে। তাহলে এখানেও একটা শর্ত আছে প্রধান কর্ণের ভুক্তির উপর। আবার আরেকটা শর্ত আছে হচ্ছে প্রধান কর্ণের উপরের ভুক্তি এবং নিচের ভুক্তিগুলো, অর্থাৎ যেখানে আই আর জে সমান না। তাহলে যেখানে যে সকল ভুক্তির আই আর জে সমান না, ওই সকল ভুক্তিকে মাস্ট বি কি হইতে হবে? 0 হইতে হবে। মনে আছে? আচ্ছা ওকে, তাহলে এই ধরনের এমসিকিউ আসলে পারবো। ঠিক আছে, তো ভাইয়ারা আজকে হচ্ছে আমরা আরও নতুন কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করবো। তাহলে চলো শুরু করি। তো দেখো, আচ্ছা তো এখন হচ্ছে আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো এখানে একটু তোমরা ভালো করে বুঝো, এখানে একটু খেয়াল করো ভাইয়া। আচ্ছা, এখানে কি লিখছে? ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মনোযোগ দিয়ে খেয়াল করো, যে বর্গ ম্যাট্রিক্সের, তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে হলে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। হ্যাঁ, ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে হলে তাকে অবশ্যই কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের ভুক্তি, দেখো এখানে শর্তগুলো লক্ষ্য করো। প্রধান কর্ণের উপরের ভুক্তি অথবা প্রধান কর্ণের নিচের ভুক্তি সবগুলো কি হবে? 0 হলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? ত্রিভুজাকার ম্যাট্রিক্স। লক্ষ্য করে একটু ভাইয়া, এখানে শর্ত দিছে প্রধান কর্ণের উপরের ভুক্তি এবং নিচের ভুক্তি নিয়ে। প্রধান কর্ণ বরাবর কিন্তু কোনো শর্ত নাই। তাহলে দেখো প্রধান কর্ণের এটা হচ্ছে উপরের সাইড আর এটা হচ্ছে নিচের সাইড। দেখো প্রধান কর্ণের, এটা প্রধান কর্ণ হলে প্রধান কর্ণে দেখো নিচের সকল ভুক্তি 0 হয়েছে না? তাহলে প্রধান কর্ণের নিচের সকল ভুক্তি 0 হলে এটাও একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অথবা
প্রধান কোণের উপরে সকল ভুক্তি 0 হলে সেটাও ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেমন দেখো এটা প্রধান কোণ, তাহলে প্রধান কোণের উপরে ভুক্তি দেখো এখানে সব ভুক্তিগুলো কি হয়েছে 0 হয়েছে, তাহলে এটাও ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে মনে থাকবে, তাহলে যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের উপরের ভুক্তি কিংবা নিচের ভুক্তি, উপরের ভুক্তি কিংবা নিচের ভুক্তি সবগুলো যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এখানে প্রধান কোণের উপর কিন্তু কোনো শর্ত নাই, শর্ত হচ্ছে প্রধান কোণের উপরের ভুক্তি এবং নিচের ভুক্তিগুলো নিয়ে। তো দেখো তাহলে এখানে নিচে যখন ভুক্তিগুলো 0 হচ্ছে এটাকেও ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতেছো, আবার উপরের ভুক্তিকরণ যখন 0 হচ্ছে এটাকেও ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতেছো। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স প্রধানত 2 প্রকার, এখন এটা নিয়ে আমরা আলোচনা করব। সো তোমরা দ্রুত এটা একটু নোট করে ফেলো। আচ্ছা, তো একটু দ্রুত নোট করে ফেলো সবাই। অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো, ক্লাস শেষে সুন্দর করে নোট করতে পারবে। এখন দেখো ভাইয়া এই যে এখন আসো, তাহলে মনে রাখবা ভাইয়া ত্রিভুজাকার ম্যাট্রিক্স 2 প্রকার। একটু মনোযোগ দিয়ে শোনো, এখানে একটু খেয়াল করবা ভাইয়া, একটা একটা নিয়ে আলোচনা করি মনোযোগ দিয়ে, এটা এমসিকিউতে পারতে হবে। ত্রিভুজাকার ম্যাট্রিক্স 2 প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে শুনো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের নিচের সকল ভুক্তি শূন্য, প্রধান কোণের নিচের সকল ভুক্তি শূন্য। দেখো প্রধান কোণের নিচের সকল ভুক্তি শূন্য, তাহলে প্রধান কোণ হচ্ছে ভাই এই যেটা দেখো এইটা হচ্ছে আমাদের প্রধান কোণ। তাহলে ঊর্ধ্বকার ত্রিভুজ ম্যাট্রিক্সের শর্ত দেখো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের নিচের সকল ভুক্তিগুলো শূন্য হবে সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে হলে প্রধান কোণের নিচের সকল ভুক্তি 0 হতে হবে। তাহলে দেখো প্রধান কোণ এটা, তাহলে প্রধান কোণের নিচের সকল ভুক্তি কি হয়েছে 0 হয়েছে না, 0 হয়েছে না, তো এটাকে আমরা কি বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কেন বলা হচ্ছে, কারণ দেখো যে ভুক্তিগুলো দেখো প্রধান কোণের নিচের সকল ভুক্তি 0, এবার বাকি ভুক্তিগুলো নিয়ে তুমি যদি একটা ত্রিভুজ গঠন করো, দেখো ত্রিভুজটা কোন সাইডে গঠিত হয়েছে, উপরে গঠিত হয়েছে না, এই জন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আসো এখন আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত দেখবো। তাহলে দেখো এটা হচ্ছে শর্ত, ভালো করে বুঝো ভাইয়া, ঊর্ধ্ব ত্রিভুজাকার শর্ত কি বুঝো। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত কিন্তু প্রধান কর্ণ বরাবর না, কিংবা প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো না। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রধান কর্ণের, দেখো প্রধান কর্ণের নিচের সকল ভুক্তি শূন্য হতে হবে। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো নিয়ে। এখন বলো তো ভাইয়া এখানে আমরা এটাকে ম্যাথমেটিক্যাল কিভাবে প্রকাশ করা হয় জানো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিচের কোনটি এমসিকিউতে দেয়, তাহলে খেয়াল করো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রধান কোণের নিচের ভুক্তিগুলো নিয়ে। তাহলে প্রধান কোণের নিচের সকল ভুক্তি কি হতে হবে 0 হতে হবে। এখন প্রধান কোণের নিচের ভুক্তিগুলোকে তুমি প্রকাশ করবা কিভাবে, দেখো আই জে ইকুয়াল টু 0, যখন আই ইজ গ্রেটার দেন জে, অর্থাৎ নিচের সকল ভুক্তি, প্রধান কোণের নিচের সকল ভুক্তির কার মান বড়, আই এর মান বড়। তাহলে লিখছি দেখো কোনগুলোকে তুমি ঊর্ধ্বকার ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবা, যে সকল ভুক্তির মান শূন্য, পাশে লিখে দিয়েছি কোন ভুক্তিগুলোর মান শূন্য, যে সকল ভুক্তির আই এর মান বড়, কার তুলনায় জের তুলনায়। তাহলে আই এর মান বড় এমন ভুক্তিগুলো কোনগুলো, প্রদান করে নিচের ভুক্তিগুলো। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এটা। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখো এখন এটার দিকে তাকাও, দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স লক্ষ্য করো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের উপরের সকল ভুক্তি শূন্য, প্রধান কোণের উপরের সকল ভুক্তি শূন্য। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত হইছে প্রধান কোণের উপরের ভুক্তি। তাহলে প্রধান কোণের উপরের সকল ভুক্তি যদি শূন্য দেখো তাহলে সেটাকে তুমি কি বলবা, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আসো এই হচ্ছে ভাই আমাদের প্রধান কর্ণ, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণের উপরের সকল ভুক্তির দিকে তাকাও, এই যে প্রধান কোণের উপরের সকল ভুক্তির দিকে তাকাও, এই যে এটা নিয়ে শর্ত। প্রধান কোণের ভুক্তি যে কোনো কিছু হতে পারে, প্রধান কোণের নিচের ভুক্তি যে কোনো কিছু হতে পারে, এটার উপর কোনো শর্ত নেই। শর্ত হচ্ছে প্রধান কোণের উপরের ভুক্তিগুলো নিয়ে, আর এখানে শর্ত হচ্ছে প্রধান কোণের নিচের ভুক্তিগুলো নিয়ে, বাকি ভুক্তিগুলো নিয়ে কোনো শর্ত নেই। বুঝতেছো? আচ্ছা, তো প্রশ্ন হলো ভাই এটাকে তাহলে এটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কেন বলা হচ্ছে, দেখো এই যে প্রধান কর্ণ নিয়ে বাকি যে ভুক্তিগুলো আছে সেগুলো নিয়ে তুমি যদি একটা ত্রিভুজ গঠন করো সেটা কোন দিকে গঠিত হয়েছে, নিচের সাইডে, এই জন্য নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এখানে শর্ত কি দিবা, এখানে শর্ত হচ্ছে তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত দেখো আই জে ইকুয়াল টু 0,
যখন দেখো অর্থাৎ কোন বুক্তিগুলো শূন্য হলে তুমি সেটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবা, যে সকল অর্থাৎ প্রধান কোণের উপরের সকল বুক্তি যদি জিরো হয় সেটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবা। এখন প্রধান কোণের উপরের বুক্তিগুলো জিরো, এটাকে আমি ম্যাথমেটিক্যাল প্রকাশ করবো কেমনে মনে আছে? প্রধান কোণের উপরের সকল বুক্তির জের মান বড়, তাহলে এখানে লিখবা আই ইজ লেস দেন জে, তো জের মান বড়। তাহলে মনে থাকবে এই দুইটা শর্ত এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, বা এটা দিয়ে এমসিকিউ প্রশ্ন হয় কেমন। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের জন্য শর্ত হচ্ছে প্রদান করে নিচের সকল বুক্তি জিরো, নিচের প্রদান করে নিচের সকল বুক্তি জিরো, এই শর্ত। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রদান কোণের উপর সকল বুক্তি জিরো, দেখলেই নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে দিবা। প্রদান কোণে বাকি বুক্তিগুলো কি আছে সেটা ম্যাটার না, তোমার শর্ত একটাই। আচ্ছা লিখার জন্য একটু টাইম দিয়ে, আচ্ছা সমস্যা নাই, লিখো লিখো, আমি টাইম দিচ্ছি, লিখো। আসলে এখানে ধরো অনেক বেশি টাইম দিতে গেলে মনে করো সময়টা চলে যায়, তো যাই হোক সমস্যা নেই, আমি আস্তে ধীরে বলো, লিখো লিখো। এটা বোঝা গেছে কিনা সবাই একটু ডান লিখে জানাও তো, এটা বোঝা গেছে কিনা। আমি এমসিকিউ জিজ্ঞেস করবো একটু পর, ঠিক আছে? তাহলে শর্তগুলো কার উপর দিচ্ছে সেটা মাথায় রাখবা। তাহলে নিম্ন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রদান করে নিচের বুক্তিগুলো নিই, নিচের সকল বুক্তি জিরো হলে চোখ বন্ধ করে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবা, উপরে কি আছে না আছে এটা দেখার বিষয় না। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স যখন বলবে তুমি শর্তটা চেক করবা, শর্ত কি? প্রদান কোণের উপরে সকল বুক্তি জিরো হইতে হবে, উপরে সকল বুক্তি যদি জিরো হয় তাহলে সেটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবা, প্রদান কোণের নিচের বুক্তিগুলো কি আছে সেটা দেখার বিষয় না, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। এবার দেখো এটা কি তোলা হয়েছে, এটা কি তোলা হয়েছে বলো। ঠিক আছে তুলছো আশা করি। ওকে এবার আসো দেখি, এটা 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 বলো, এটা আমাকে বলো, এটা কোন ধরনের ত্রিভুজ দেখি, কে কে বলতে পারবা। এটা এমসিকিউ আসছে দেখো, ময়মনসিংহ বোর্ড আসছে, দেখি এটার উত্তর বলো। সবাই সবাই একসাথে বলবা এটার উত্তর, দেখি বলো। এটা এ বি সি ডি কোনটা, কোন ধরনের ম্যাট্রিক্স দেখি বলো তো, এটা কোন ধরনের ম্যাট্রিক্স? স্কেলার নাকি নিম্ন ত্রিভুজাকার নাকি ঊর্ধ্ব ত্রিভুজাকার নাকি কর্ণ, বলো। আচ্ছা সি, ভেরি গুড। এই যে অনেকে বলেছে সি, সি ভেরি গুড। এই যে তোমরা তো বুঝে গেছো, তোমরা তো ভালো স্টুডেন্ট। এই যে প্রধান কর্ণ, হ্যাঁ তাহলে প্রধান কর্ণের নিচের সকল বুক্তি জিরো, দেখছো প্রধান কর্ণের নিচের সকল বুক্তি জিরো হয়েছে না, তাহলে প্রধান কর্ণের নিচের সকল বুক্তি যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাকে স্কেলার বলা যাবে না, কেন? স্কেলার হতে হলে প্রধান কোণের সকল বুক্তি সমান হতে হবে, বাকি বুক্তিগুলো জিরো হতে হবে, এই জন্য এটা স্কেলার না। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স না, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত কি? প্রধান কোণের উপরের সকল বুক্তি জিরো হতে হবে, এটাও না। কর্ণ ম্যাট্রিক্সও না, কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কি? প্রধান কর্ণ বাদ দিয়ে বাকি সকল বুক্তি জিরো হতে হবে, তাহলে একমাত্র হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে ভেরি গুড। ওকে এবার দেখো, তাহলে এখন আসো, এখন আমরা আরেকটা জিনিস পড়বো। ভাইয়া লিখো, এটা লিখো, বিম্ব ম্যাট্রিক্স, একটু মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা বিম্ব ম্যাট্রিক্স বা ইংরেজিতে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা তো এটা কি? কোনো ম্যাট্রিক্সের, একটু জিনিসটা লিখে ফেলো, এখানে সংজ্ঞাটা লিখো সবাই। কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তরিত করে দেখো, কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে রূপান্তর করবে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তরিত করে যে ম্যাট্রিক্স পাওয়া যায়, যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে, তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? লিখছো?
কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে, মানে সারি কলামগুলো আমি যদি ইন্টারচেঞ্জ করি, ঠিক আছে, করলে নতুন করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, তো দেখো এবার তোমাকে ভাই এখানে বুঝাই। তো এটার দিকে যদি থাকাও, বিম্ব ম্যাট্রিক্সে সাধারণত প্রকাশ করা হয় তিনভাবে। দেখো, বিম্ব ম্যাট্রিক্সকে আমি প্রকাশ করতে পারি এ টু দি পাওয়ার টি দিয়ে, ক্যাপিটাল টি অথবা স্মল টি দিয়ে প্রকাশ করা হয়, অথবা দেখবা এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, অথবা স্মল টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করার এই তিনটা উপায়, এ ক্যাপিটাল টি, অথবা এ প্রাইম, অথবা এ স্মল টি। এগুলো যদি কোনো একটা সমীকরণ দেখো তাহলে বুঝে নিবা এ এর বিম্ব ম্যাট্রিক্স বোঝাচ্ছে। তো এখন তোমাকে ধরো একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি তার বিম্ব ম্যাট্রিক্সটা কীভাবে করবা, তার বিম্ব ম্যাট্রিক্সটা কীভাবে করবা, সেই বিম্ব ম্যাট্রিক্সটা কীভাবে করবা দেখো ভাইয়া, খুব সিম্পল ব্যাপার। দেখো এই জিনিসটা একটু লক্ষ্য করো, খুবই সিম্পল ব্যাপার। শুধুমাত্র কি করবা, এই সারিগুলোকে কলামে কনভার্ট করবে। এই যে দেখো ভাইয়া দেখাচ্ছি, এই যে সারি আছে না, এই যে সারি আছে না, এই সারিগুলোকে কলামে লিখে ফেল। দেখো -1 7 8, এই সারিটাকে তুমি কলামে লিখো, তাহলে কলামে লিখলে কি লিখবা, -1 তারপর 7 8, সিম্পল ব্যাপার। এবার দেখো এরপর লক্ষ্য করো, এরপর আরেকটা দেখো, এই যে এই সারি, এই যে দ্বিতীয় সারি, ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে লিখো, তাহলে কত লিখবা, 5 -10 5 -10 -3, বুঝতেছো। আবার দেখো এই যে তৃতীয় একটা সারি আছে না, এই তৃতীয় সারিটাকে কলামে লিখে রাখো, কলামে লিখলে কত, 6 7 12, এই যে বলো, বুঝতে পারছো এটা। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স দিলে তোমাকে যদি বলা হয় তার বিম্ব ম্যাট্রিক্স বের করো, কিচ্ছু না ভাইয়া, যে সারিগুলো আছে সেই সারিগুলোকে তুমি কলাম বরাবর স্থাপন করে দিবা, এনাফ। এই সারিগুলোকে কলাম বরাবর স্থাপন করে দিবা। এটা কি বুঝতে পারছো, আমাকে একটু জানাও তো, এটা যদি বুঝে থাকো একটু জানাই ভাইয়া। এটা আশা করি বোঝা গেছে। এখন আসো, এখন একটা মজার জিনিস দেখায় তোমাদেরকে ভাইয়া, এটা একটু মজার জিনিস দেখে দেখো, আশা করি তাহলে বোঝা গেছে, ঠিক আছে। তো কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে জাস্ট কলামে কনভার্ট করে দিবা। এখন দেখো আমি যদি বলি, দেখো এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ভাই এটা না, দেখো তো প্রধান কর্ণ এটা না, দেখো প্রধান কর্ণ কি ছিল, প্রধান কর্ণের ভুক্তিগুলো কি বলো, -1 -10 12। দেখো তো তুমি যে বিম্ব ম্যাট্রিক্সটা করছো তার প্রধান কর্ণটাও সেম না, প্রধান কর্ণটা সেম না, দেখো তো এখানে -1 -10 12। দেখো বাকি সকল ভুক্তিগুলো কিন্তু জায়গা পরিবর্তন করছে। যেমন দেখো এইখানে 7-এর জায়গায় 5 আসছে, 8-এর জায়গায় 6 আসছে, তাই না, এখানে 5-এর জায়গায় 7 আসছে, তাহলে প্রত্যেকটা জায়গায় এক্সচেঞ্জ করছে, কিন্তু একমাত্র প্রধান কর্ণের ভুক্তিগুলো কিন্তু কোনো জায়গা এক্সচেঞ্জ করে নাই। যেমন প্রধান কর্ণে বরাবর আগে ম্যাট্রিক্সের দেখো তো প্রধান কর্ণের ভুক্তিগুলো কি ছিল, -1 -10 12। এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এখানে কত বলো, -1 -10 -12। তাহলে প্রধান কর্ণের ভুক্তির কি কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রধান কর্ণে যেহেতু ভুক্তির কোনো পরিবর্তন হয় না, তাহলে আমাকে একটু বলো তো, আমি যদি ম্যাট্রিক্স অফ ট্রেস টি আর অফ এ, অর্থাৎ আমি যদি বলি এই ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো, ভাইয়া ট্রেস শিখাইছি না, সব ভুক্তিগুলোর যোগফল, তাহলে ভুক্তিগুলো যোগ করো, -1 -10 যোগ করলে কত হয়, -11, তার সাথে +12 যোগ করলে ট্রেসের মান কত পাবা, 1। আচ্ছা বিম্ব ম্যাট্রিক্স যেটা পাইছো তার ট্রেস বের করো তো, -1 -10 +12 যোগ করলেও তাও কত পাবা, 1। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি, আমাদের এ ম্যাট্রিক্সের ট্রেস এবং তার বিম্ব ম্যাট্রিক্সের ট্রেস এই দুইটা সবসময় কি থাকবে, সমান থাকবে। তাহলে ট্রেস অফ এ ইকুয়াল টু ট্রেস অফ এ টু দি পাওয়ার টি। সো ভাইয়া এটা তুমি মনে রাখবা, এটা আমাদের বিভিন্ন ম্যাথে ইউজ করতে হবে। যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা তাহলে এখানে ট্রেসের কেন পরিবর্তন হয় নাই, আগের ম্যাট্রিক্সের ট্রেসের মান এবং বিম্ব ম্যাট্রিক্সের ট্রেসের মান দুইটা সমান হচ্ছে কেন, তাহলে তুমি বলবা কি, কোনো একটা ম্যাট্রিক্সকে আমি যখন বিম্ব ম্যাট্রিক্সকে কনভার্ট করি তাহলে তার প্রধান কর্ণের ভুক্তির কোনো কি হয় না, পরিবর্তন হয় না, এই জন্য দুই ক্ষেত্রে ট্রেসটা সমান থাকে। সিম্পল ব্যাপার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা তোমরা লিখে রাখো ভাইয়া, এই যে এটা লিখে রাখো, ট্রেস অফ এ ইকুয়াল টু ট্রেস অফ এ টু দি পাওয়ার টি, দুইটা সবসময় সমান আসবে, ঠিক আছে। ওকে, তো আবার আরেকটা মজার জিনিস বুঝাই, দেখো তোমাকে আমি যদি একটা জিনিস বুঝাই সেটা একটু খেয়াল করলে বুঝবা। দেখো বা এখানে দুইটা ম্যাট্রিক্স লিখছি, হ্যাঁ, একটা পি ম্যাট্রিক্স ধরো দিলাম যে 2 3 4 5 6 7। আচ্ছা তোমাকে যদি ভাইয়া বলি, আচ্ছা ভাইয়া বলো তো এটার মাত্রা কত, এটার মাত্রা কত, দেখো তো কয়টা সারি, দুইটা সারি, কয়টা কলাম দেখতেছি, 3টা কলাম, তাহলে এটা মাত্রা হবে 2/3, 2/3। এখানে ভাইয়া এই বরাবর হচ্ছে দুইটা সারি, আর এখানে কয়টা কলাম, 3টা কলাম, তাহলে এটা মাত্রা হবে দুইটা সারি 3টা কলাম, 2/3। আচ্ছা আমি যদি বলি ভাইয়া এটার বিম্ব ম্যাট্রিক্সটা করো, তাহলে পি টি,
এটা বিম্ব ম্যাট্রিক্স কি করবো ভাইয়া বলছে কি সারিগুলোকে কলাম, তাহলে বলো এই যে এই সারি আছে না, এটা প্রথম কলামে লিখো, এই যে প্রথম সারি দেখো, এই যে ভাইয়া এটার দিকে একটু ফোকাস করো, এই যে এই বরাবর সারি, এটাকে তাহলে তুমি প্রথম কলামে লিখলে কি লিখবা বলো তো 2 3 4। এই যে দ্বিতীয় সারি, এটাকে প্রথম কলামে লিখো, দ্বিতীয় কলামে লিখো 5 6 7। এই যে তাহলে পি এর তুমি কি বিম্ব ম্যাট্রিক্স পাইছো না? এখন যদি তোমাকে ভাইয়া বলি, বলেন তো ভাইয়া এটার মাত্রা কত, এখন তুমি বলবে ভাইয়া দেখেন এই যে এখানে কয়টা সারি আছে, এখন 3টে সারি, কলাম কয়টা আছে 2টা, তাহলে এটার মাত্রা কত হবে 3/2, 3/2, 3/2। এখন দেখো বর্গ ম্যাট্রিক্স, দেখো এটা ডেফিনেটলি আয়তকার ম্যাট্রিক্স না, কেন বলো তো সারি আর কলাম সংখ্যা সমান না, তাহলে যদি আয়তকার ম্যাট্রিক্স হয় তাহলে পি ম্যাট্রিক্স এবং তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রাগুলো এক্সচেঞ্জ হয়েছে, খেয়াল করছো? দেখো এটার সারি ছিল 2 আর এটার কলাম সংখ্যা ছিল 3, আর দেখো বিম্ব ম্যাট্রিক্সে গিয়ে আমরা জানি সারি আর কলাম পরিবর্তন করছি, তাহলে দেখো বিম্ব ম্যাট্রিক্স তুমি যখন বের করছো তাহলে এর কলাম সংখ্যা হয়েছে, সারি সংখ্যা হয়েছে 3 এবং কলাম সংখ্যা হয়ে গেছে 2, তাহলে বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রা কি হয়, পরিবর্তন হয়। কখন পরিবর্তন হবে? যদি তোমার ম্যাট্রিক্সটা একটা আয়তকার ম্যাট্রিক্স হয়। যদি সারি এবং কলাম সংখ্যা সমান না থাকে এটাকে আমরা আয়তকার ম্যাট্রিক্স বলি, আর আয়তকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো ভাইয়া, এই ক্ষেত্রে কিন্তু মাত্রা কোনো পরিবর্তন হয়নি। দেখো এইটার মাত্রা 3/3 ছিল, এখানেও মাত্রা কত ছিল, বিম্ব ম্যাট্রিক্স বের করার পরও মাত্রা কত ছিল, 3/3 ছিল, তাহলে এইটার নাকি মাত্রা পরিবর্তন হয়েছে, হয় নাই। কেন হয়নি? কারণ এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, আর বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকে, এই জন্য এখানে মাত্রার কোনো কী হবে না, পরিবর্তন হবে না। কিন্তু যদি আয়তকার ম্যাট্রিক্স হয় তাহলে মনে রাখবা, আয়তকার ম্যাট্রিক্স হলে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি 5/4 হয়, এ ম্যাট্রিক্সের মাত্রা কত লিখছি 5/4, তাহলে বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা এট টু টি, অর্থাৎ এটার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা কি হবে 4/5, এটা ঠিক উল্টা, মনে থাকবে, এটা মনে রাখবা। তাহলে এটা কখন হবে? যদি আয়তকার ম্যাট্রিক্স হয়। এটা কি বোঝা গেছে? একটু জানাই তো, এটা বোঝা গেছে কিনা? ঠিক আছে, তো আশা করি এখন থেকে পারবা। তাহলে আয়তকার ম্যাট্রিক্স হলে এটার পরিবর্তন হয়ে যাবে, মাত্রা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা 5/4 হলে এ টু দ্য টি এর মাত্রা কি হবে 4/5, উল্টে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা এগুলো নোট করে নাও, স্ক্রিনশট তুলে নাও। এখন আরেকটা স্লাইডে চলে যাব, যারা এখনো লিখো না স্ক্রিনশট তুলে নাও একটা। ঠিক আছে, চলো এবার আমরা এমসিকিউ দেখো, এই যে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তো শুনো, প্রতিসম ম্যাট্রিক্সের শর্তগুলো খেয়াল করবো, শর্তগুলো খেয়াল করো একটু মনোযোগ। প্রতিসম ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট, আমি এমসিকিউ জিজ্ঞেস করবো, আগে বুঝাবো, দেন পরে আমি তোমাদেরকে বিভিন্ন অ্যাডমিশনে আসা এমসিকিউগুলো জিজ্ঞেস করবো। আচ্ছা, তো ভাইয়া আমরা একটা কাজ করি, এটাকে বিম্ব ম্যাট্রিক্স করি, হ্যাঁ এটাকে বিম্ব ম্যাট্রিক্স করি। তাহলে দেখো এটাকে তুমি যদি বিম্ব ম্যাট্রিক্স করো, খেয়াল করো তো, এটার বিম্ব ম্যাট্রিক্সকে আমি পারবো না? অবশ্যই পারবো ভাইয়া, অবশ্যই পারবো, অবশ্যই পারবো। হ্যাঁ, তো এখানে খেয়াল করো, আমি যদি বলি এটাকে বিম্ব ম্যাট্রিক্স কীভাবে করবো, সারিগুলোকে কলামে কনভার্ট করে দিই, সারিগুলোকে কলামে, তাহলে সারিগুলো কনভার্ট করলে দেখো -2, এখানে 3, তারপর -1, তারপর বলো 3 4 6, তাহলে এই যে সারিটাকে কলামে কনভার্ট করলাম, এবার তৃতীয় সারিকে কলামে কনভার্ট করবো, তাহলে -1 6 -5, বুঝতে পারছো? এই যে এই প্রতিটা সারিকে আমি কলামে স্থাপন করে ফেলছি। তাহলে এখন দেখো নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছো সেটা কিন্তু আগের ম্যাট্রিক্সের সমান। কেমনে বলো তো? এই যে দেখো এখানে প্রথম সারির ভুক্তিগুলো কত বলো তো, -2 3 -1, দেখো -2 3 -1 সেম আছে। দ্বিতীয় সারির ভুক্তিগুলো দেখো 3 4 6, এখানে দেখো 3 4 6 আছে না? তৃতীয় ভুক্তিগুলো দেখো -1 6 -5, -1 6 -5 সমান আছে। আচ্ছা, তো প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে এখন বুঝে গেছো। কোনো একটা ম্যাট্রিক্সকে আমি বিম্ব ম্যাট্রিক্স করার পর যদি সেই বিম্ব ম্যাট্রিক্স আর মূল ম্যাট্রিক্স পরস্পর সমান হয়, তাই কি বলছি, কোনো একটা ম্যাট্রিক্সকে
কোনো একটা ম্যাট্রিক্সকে আমি বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করার পর দেখতেছি বিম্ব ম্যাট্রিক্স হিসেবে আমি সেই আগের ম্যাট্রিক্সটা পাইছি, অর্থাৎ এ টু দি পাওয়ার টি, অর্থাৎ বিম্ব ম্যাট্রিক্স আর মূল ম্যাট্রিক্স যদি পরস্পর কি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন ভাইয়া বলবা এই এ ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত। লিখে রাখো, এমসিকিউতে লিখবে। আচ্ছা, আমি আরও কিছু শর্ত লিখে দিব, একটা একটা বুঝাই। প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত, ম্যাট্রিক্সের শর্ত, বুঝতেছ? তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, কিভাবে বলবা? কোনো একটা ম্যাট্রিক্সকে আমি যদি বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করি এবং বিম্ব ম্যাট্রিক্স আর সেই মূল ম্যাট্রিক্স তারা যদি পরস্পর কি হয়, সমান হয়, তখন এই এটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, ঠিক আছে কিনা বলো ভাইয়া? এখন দেখো, তোমাদেরকে আরও একটা জিনিস বোঝায়, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। যেমন দেখো, আমরা আরেকটা মজার জিনিস পড়বো, এখানে খেয়াল করলে বুঝবা। দেখো, আমরা এই ম্যাট্রিক্সটাকে একটু বাইরে নিয়ে আসি। দেখো, এখন আসো, আমরা আরেকভাবে চেক করতে পারি এটা যে তোমার বর্গ ম্যাট্রিক্স, এটা আমরা প্রতিসম ম্যাট্রিক্স, সেটা আমরা আরেকভাবে চেক করতে পারি। সেই চেকটা কীভাবে করবো দেখো, বুঝো। আচ্ছা, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে বা শর্তটা বুঝলাম। হ্যাঁ, কোন একটা ম্যাট্রিক্সকে তুমি বিম্ব ম্যাট্রিক্স করবা, যদি বিম্ব ম্যাট্রিক্স আর মূল ম্যাট্রিক্স পরস্পর কি দেখো, সমান দেখো, তাহলে সেটাকে তুমি বলবো প্রতিসম। এখন প্রতিসম তুমি একটা ম্যাট্রিক্স দেখলেই বুঝবা, সেটা সে তোমাকে শেখাবো। আলাদা করে বিম্ব ম্যাট্রিক্স বের করবা, চেক করবা, এত ঝামেলা করতে যাবে না, এমসিকিউতে এত টাইম পাবা না। ঠিক আছে, তো প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত এইটা যে আমি প্রতিসম ম্যাট্রিক্স বলতেছি, কেন বলতেছি, কারণটা দেখো। প্রধান কর্ণ বরাবর একটু জিনিসটা খেয়াল করো তো। প্রধান কর্ণ, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ, তাই না? এই যে প্রধান কর্ণ বরাবর একটি মার্ক করলাম। এখন দেখো, প্রধান কর্ণ বরাবর যখন সিলেক্ট করছো, তোমাকে ভাই একটা জিনিস বুঝাই, তাহলে তোমার কাছে ক্লিয়ার লাগবে। দেখো, এখন দেখো, প্রধান কর্ণ বরাবর দেখো, এই কর্নারের ভুক্তিগুলোর দিকে তাকাও, এই দুইটার দিকে তাকাও, আবার এই কর্নারের ভুক্তিগুলোর দিকে তাকাও, আর এই কর্নারের ভুক্তিগুলোর দিকে তাকাও। খেয়াল করো ভাইয়া, এই যে এটা কি প্রধান কর্ণ না? তাহলে প্রধান কর্ণের এই যে তোমার কর্নারে ভুক্তিগুলো দেখো, কর্নারে ভুক্তিগুলো সমান না? এটা 3, এটা 3, এটা -1, এটাও -1, এটা 6, এটা 6, বুঝতেছো? এই যে এরকম যদি হয়, তাহলে তুমি এটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবা, এটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে এখন থেকে একটা ম্যাট্রিক্স দেখলে প্রতিসম কেমনি বুঝবো? প্রধান কর্ণ বরাবর একটা আমি এরকম দাগ টানবো, তারপর প্রধান কর্ণের এই যে কর্ণ বরাবর, এই যে কর্ণ, মানে এই কোণাকুনি, এই ম্যাট্রিক্স এই ভুক্তি সমান হলে, এই ভুক্তি সমান হলে, এই ভুক্তি সমান হলে, প্রত্যেকটা যদি সমান হয়, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর 6 এর সাথে এই 6, প্রত্যেকটা সমান হইতে হবে। একটা সমান যদি না হয় তাহলে হবে না, প্রত্যেকটা যদি সমান হয়, তখন সেটাকে তুমি কি বলবা? প্রতিসম ম্যাট্রিক্স। তখন প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা দিব। দেখো, শর্তটা লক্ষ্য করো ভাইয়া। তোমাকে যদি বলি, আচ্ছা এই ভুক্তির পরিচয় কি ভাইয়া? এই ভুক্তির পরিচয়, এটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, বুঝতেছো? এই 3 পরিচয় 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের। আচ্ছা, এটার পরিচয় কি ভাইয়া? এটার পরিচয় বলেন, এটা 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো, A1 2, অর্থাৎ 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি, এবং A21 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি পরস্পর কি হচ্ছে? সমান। এটার দিকে তাকাও, এটা কি ভাইয়া? 3 নাম্বার সারির, সরি, দেখো এটা কি? এটা হচ্ছে ভাইয়া 1 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তি। আচ্ছা ভাই, এটা কি? এটার পরিচয় বলো তো একটু, বুঝতেছো? এটা 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি বলো তো? A13 আর A31 সমান হচ্ছে, বুঝতেছো? আচ্ছা, এটার দিকে তাকাও, এটা এই 6 এর পরিচয় কি বলো? এটা 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের। আচ্ছা, তাহলে এটার পরিচয় কি বলো? এটার পরিচয় এই জিনিসটুকুর পরিচয়, এটার পরিচয় এটা কি বলো? এটা বলো, এটা 3 নাম্বার সারির 2 নাম্বার কলামের। লেখা যায়? তাহলে এই ক্ষেত্রে দেখো তো, A23 এবং A32 এরা পরস্পর কি হয়েছে? সমান হয়েছে। তাহলে এইগুলো যদি পরস্পর সমান হয়, মানে চিহ্ন সহ সমান হইতে হবে। এটা -1 তো দেখো, এটা 3 তো এটা 3, এটা -1, এটা -1, এটা 6, এটা 6, চিহ্ন সহ যদি সমান হয়, তাহলে সেটাকে তুমি কি বলবা? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের দিকে তুমি যদি এখন খেয়াল করো, দেখো তো এইগুলোর দিকে একটু খেয়াল করো, এগুলোর দিকে খেয়াল করো, দেখো A12 = A21, দেখো এখানে
1 2 যেটা ছিল এইখানে গিয়ে দেখো তো স্থান বিনিময় করছে না, 2 গেছে এই যে 1, এই যে 1 এর জায়গায় কি আসছে 2, আর 2 এর জায়গায় কি গেছে 1। তাহলে এরা যদি পরস্পর সমান হয় তাহলে সেটাকে কি বলবা, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত আরেকটা দেখো, দুইটা শর্ত বোঝাচ্ছে ভাই। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত খুবই সহজ এবং মজা লাগবে এগুলো। প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত, শর্ত কি, এ আই জে ইকুয়াল টু, আচ্ছা আই জে মানে কি বলো তবে, এই যে দেখো এই যেখানে আই এর মান 1, জে এর মান কত 2, পরের লাইনে গিয়ে দেখো তো এটা এক্সচেঞ্জ হয়ে গেছে না, এই যে এইখানে মনে করো এটা হচ্ছে আই আর এটা কি জে, পরের লাইনে গিয়ে দেখো তো জেটা আই এর জায়গায় চলে আসছে আর আইটা জে এর জায়গায় চলে আসছে। তাহলে আমি দেখো তো আই এ ইকুয়াল টু আই জে, এটা যদি এ ইকুয়াল টু জে আই এটার সমান হয়, এটা কি সেম না, এ 1 2 2 1 এক্সচেঞ্জ করছে দেখো, এ আই জে পরে গিয়ে এক্সচেঞ্জ করছে, যেটা আসছে আই এর জায়গায় আইটা গেছে জে এর জায়গায়, এরা যদি পরস্পর সমান হয় তাহলে সেটাকে তুমি বলবা প্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারছি? তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত ভাবে কয়টা মনে রাখবো, দুইটা। একটা কি, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করার পর সেটা যদি দেখতে মূল ম্যাট্রিক্সের মতো হয় তখন এইটাকে আমি বলবো প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা শর্ত। আরেক, তাহলে এই ক্ষেত্রে তোমাকে বিম্ব ম্যাট্রিক্স বের করে করা লাগতেছে, তাই না? এখন কোনো একটা ম্যাট্রিক্স দেখার সাথে সাথে আমি সরাসরি কেমনে বুঝবো, সেটা বোঝার উপায় হচ্ছে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো আমি এরকম আলাদা করবো, মানে এরকম করে দাগ টেনে ফেলবো, তারপর দেখবো কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান কিনা, কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান কিনা, প্রত্যেকটা ভুক্তি 3 3 1 1 6 6 প্রত্যেকটা ভুক্তি সমান হলে তাহলে সেটাকে আমি কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো এই কর্নার ভুক্তির এটা 1 2 এটা 2 1 এরা সমান হতে হবে। সো এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালভাবে এরকম প্রকাশ করি, এ আই জে ইকুয়াল টু এ জে আই, এরা যদি সমান হয় তাহলে সেটাকে তুমি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবা। সো তোমাকে যদি ভাইয়া বলে এখন একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠন করে দাও, পারবা? কীভাবে গঠন করবা দেখো, সেটা শিখিয়ে দিচ্ছি। দেখো প্রতিসম ম্যাট্রিক্স, দেখো ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর কিন্তু কোনো শর্ত নেই, বুঝো। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর কিন্তু কোনো শর্ত নেই, শর্ত হচ্ছে এই ভুক্তিগুলো নিয়ে, বুঝতেছো? তাহলে ধরো প্রধান কর্ণ বরাবর তুমি ইচ্ছা মতো ভুক্তি লিখলে, ধরো আমি লিখলাম 2 -5 7, সরি 2 -5 7, এটা ইচ্ছা মতো লিখলাম, প্রতিসম ম্যাট্রিক্স গঠন করতেছি, ইচ্ছা মতো লিখলাম। ওকে, এবার আসো আমি যদি এখানে 7 দিই তাহলে ভাই এখানেও কত দিতে হবে 7, এখানে যদি তোমার -9 দাও এখানে কত দিতে হবে -9, এখানে যদি 0 দিই ভাই এখানে কত দিতে হবে 0, এখানে দেখো এটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সকে গঠন করতে পারবো না, প্রধান কর্ণ বরাবর ইচ্ছা মতো ভুক্তি লিখবা, এখানে যে ভুক্তি লিখতেছো সেম ভুক্তি এখানে লিখে দিবা, এখানে যে ভুক্তি লিখতেছো -9 সেম ভুক্তি এখানে লিখে দিবা, এখানে যে ভুক্তি লিখতেছো সেম ভুক্তি এখানে লিখে দিবা, তাহলে সেটা প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্স হলে অবশ্যই বর্গ হইতে হবে, এটা তো শুরুতে বলছি ভাই, প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা এখন বলো এটা বুঝতে পারছো কিনা, এটা যদি বুঝে থাকো এখন তোমাদের থেকে আমি চেক করব, এখন এমসিকিউ চেক করব। তাহলে এখন থেকে বলো প্রতিসম ম্যাট্রিক্স গঠন করতে পারবা, বলো। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রধান কর্ণের উপর না, প্রধান কর্ণের উপর কোনো শর্ত নাই, শর্ত হচ্ছে এই কর্ণ এই যেগুলোর উপর, প্রধান কর্ণের এই যে লম্বালম্বী বা কোনাকুনি যে ভুক্তিগুলো আছে তাদের উপর শর্ত। আচ্ছা দেখি এটা ক্লিয়ার কিনা ভাইকে একটু কমেন্ট করে জানাও, দেখি এবার এমসিকিউ উত্তর দাও, দেখি এটা উত্তর দাও। ওকে এটার উত্তর দেখি দাও, কে বলবা? কুমিল্লা বোর্ড 2023 সাল আসছিল, দেখো ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম কত হবে, দেখি উত্তর দ্রুত, দেখি কে আগে দিতে পারে, তার জন্য চকলেট গিফট থাকবে। এই যে আমাদের আরিফ মিয়া দিয়ে দিছে সর্বপ্রথম, ভেরি গুড। দেখছো এই ছেলেগুলো তো এক একটা বুলেট সব পারতেছে। ওকে অনেকে, এই যে আরফাতুল ইসলাম হৃদয় বলে দিছে ফুল। ওকে এই যে দেখো ভাই এইটা প্রধান কর্ণ, তাই না? প্রধান কর্ণ, তাহলে ভাই কি বলছি, প্রধান কর্ণ বরাবর এই যে আড়াআড়ি ভুক্তিগুলো সমান হইতে হবে, তাহলে এটা 0 0 এটা -2 -2 হয়েছে, তো এটা যদি 4 হয় তাহলে এমটাকেও 4 হইতে হবে, তাহলে অপশন হচ্ছে সি। ওকে ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা কি ক্লিয়ার হয়েছি? এটা স্ক্রিনশট তুলে ফেলো।
স্ক্রিনশট তুলে ফেলো। ওকে, এটা এটা দেখি, এটা বলো, এটা কে বলতে পারবা? সবাই দ্রুত দ্রুত দেখি কে আগে পারো। এটা চট্টগ্রাম বোর্ডে আসা এবং ময়মনসিংহ বোর্ডে আসা 23 সাল আসছে, দেখি কে কে বলতে পারো। দেখি কে কে বলতে পারো। আচ্ছা, এটা বলে দিছে 2-3, 2-3 একজন বলছে 2-3। আচ্ছা দেখি আর কি কি অ্যান্সার আসতে পারে, বলো। আচ্ছা, একজন বলছে সি। আচ্ছা না, একটু একটু সাবধানে দেখো, প্রথমে ভাইয়া বলছি এটা একটু লক্ষ্য করতে হবে সি। আচ্ছা দেখো, কর্নোমেট্রিক্সে দেখো, বুঝো কর্নোমেট্রিক্সের শর্ত কি বলো তো? কর্নোমেট্রিক্সের শর্তর দিকে থাকবো, শর্ত সবসময় শর্ত। কর্নোমেট্রিক্সের শর্ত হচ্ছে কি, প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি জিরো হইতে হবে। তাহলে দেখো, প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি জিরো হয়েছে না? তাহলে এটা হচ্ছে কি মেট্রিক্স, কর্নোমেট্রিক্স। কর্নোমেট্রিক্সের শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে প্রধান কর্ণের উপর কিন্তু কোনো শর্ত নাই। কর্নোমেট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি ইচ্ছা মতো হইতে পারে, প্রধান কর্ণের উপর কোনো শর্ত নাই। শর্ত হচ্ছে প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তিগুলো জিরো হইতে হবে। বাকি সকল ভুক্তিগুলো জিরো হয়েছে, তাহলে এটা ডেফিনেটলি কি মেট্রিক্স, কর্নোমেট্রিক্স। আবার দেখো, এটা প্রতিসম মেট্রিক্স। কেন বলো তো ভাইয়া, কেন প্রতিসম? দেখো, এখানে জিরো হয়েছে তো এখানে জিরো হয়েছে, এই কর্নারে জিরো, এই কর্নারে জিরো, এই কর্নারে জিরো, তো এই কর্নারে জিরো। দেখো এগুলো ভুক্তিগুলো কি সমান হই নাই? অবশ্যই হয়েছে, তাহলে এটা প্রতিসম মেট্রিক্স। আবার দেখো, এটা ত্রিভুজাকার মেট্রিক্স। কেন ত্রিভুজাকার মেট্রিক্স? কি মনে আছে? প্রধান কোণের উপরের ভুক্তি এবং প্রধান কোণের নিচের ভুক্তি যদি জিরো হয়, প্রধান কোণের উপরের ভুক্তি কিংবা নিচের ভুক্তি যদি জিরো হয়, তাহলে সেটা কি ত্রিভুজাকার মেট্রিক্স। তাহলে সঠিক উত্তর 1, 2, 3। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা এটা দেখি বলো, এটা বলো দেখি, এটা বলো, এটা বলো। এটা দেখো, এটা এটা একটু খেয়াল করবা। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, প্রধান কর্ণ, এটা প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণ উপর কোনো শর্ত নাই, তাহলে প্রধান কর্ণ বাদ দিয়ে সকল ভুক্তি জিরো হয়েছে না? তাহলে প্রধান কর্ণ বাদ দিয়ে বাকি সকল ভুক্তি যদি জিরো হয়, তাহলে সেটা কি কর্নোমেট্রিক্স। আচ্ছা, এটা কি স্কেলার ম্যাট্রিক্স হবে না? স্কেলার ম্যাট্রিক্সের শর্ত কিন্তু প্রধান কর্ণের উপর আছে, বাকি ভুক্তিগুলোর উপর আছে। এটা মনে রাখবা, স্কেলার ম্যাট্রিক্সের শর্ত কিন্তু প্রধান কর্ণের উপর আছে। প্রধান কর্ণের সকল ভুক্তি সমান হলে, প্রধান কোণের সকল ভুক্তি সমান হলে সেটাকে স্কেলার বলতে পারবা। দেখো, প্রধান কোণের সকল ভুক্তি কি সমান হয়েছে না? তাহলে এটা স্কেলার না। আচ্ছা, এটা কি প্রতিসম? অবশ্যই প্রতিসম। দেখো প্রতিসম, দেখো এখানে জিরো, এখানে জিরো সমান, এখানে যখন জিরো এখানেও জিরো, এই জায়গায় যখন জিরো এই জায়গায় জিরো, সমান হয়েছে না কর্নারের ভুক্তিগুলো? তাহলে এটা প্রতিসম। তাহলে সঠিক উত্তর 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে? এই যে বি নাম্বারে। ওকে, অনেকে বলতে পারছো, ঠিক আছে। তোমরা একটু এগুলো স্ক্রিনশট তুলে নেবে, হ্যাঁ স্ক্রিনশট তুলে ফেলো। আচ্ছা, এটা বলো দেখি, বলো এটার শর্তটা দেখি, বলো তোমরা এটা বলো। এ ম্যাট্রিক্স কি প্রতিসম ম্যাট্রিক্স হবে যখন, দেখো এ ম্যাট্রিক্স কি প্রতিসম হবে যখন, খেয়াল করো শর্ত কি, এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে 1 নাম্বার সঠিক, প্রতিসম হতে হলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, এখানে কি লিখছি, এ স্কয়ার ইকুয়াল টু, এটা কি কোনো শর্ত ছিল ভাইয়া? এ স্কয়ার ইকুয়াল টু, এটা কি কোনো শর্ত ছিল? না, এটা শর্ত তো ছিল না। প্রতিসম শর্ত কি এ স্কয়ার ইকুয়াল টু এ ছিল না? প্রতিসম শর্ত কোনটা ছিল? বিম্ব ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স পরস্পর কি হতে হবে? সমান। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তাহলে 1 এবং 3 কোথায় আছে? খ নাম্বারে। দেখো, এগুলো হচ্ছে কুমিল্লা বোর্ড 21 সালে আসা। সহজ না ভাইয়া? কত সহজ দেখছো? এগুলো তো তোমরা পারবা। এই যে আরেকটা মজার এক মঙ্ক দেখি, এটা এটা কে আগে দিতে পারে উত্তর? এটা কে আগে দিতে পারে? দেখি এটা কে আগে দিতে পারে উত্তর? এখানে খেয়াল করো, এখানে কি বলছে? এ বর্গ ম্যাট্রিক্স, এ আইজে মানে এ ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি,
দেখি শর্ত কোনটা, এটা কি হবে বলো, এ আই জে, অর্থাৎ এ আই জে ভুক্তিগুলো যে আই থেকে বড় হতে হবে না, এটা হবে না। এটা কি হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে ঘ নাম্বারটা। মনে আছে ভাইয়া, পড়াইছিলাম না, এ আই জে ইকুয়াল টু এ জে আই, এটা যদি হয়, এটা যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স বলবো। এই যে দেখো এ আই জে ইকুয়াল টু এ জে আই, এটা হলে সেটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে উত্তর হচ্ছে ক। ঠিক আছে, এটা কিন্তু না, এখানে কিন্তু দেখো এ আই জে আছে, এখানে জে আই আছে, কিন্তু সামনে একটা কি আছে মাইনাস, এটা কি হবে না, এটা হবে না, এটা ইকুয়াল হইতে হবে। ঠিক আছে, ওকে। তো এটা এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা আরেকটা প্রতিসম ম্যাট্রিক্স দেখবো, সেটা দেখো, এটার দিকে তাকাও, এটা দেখো, এটাকে বি প্রতিসম, দেখো বুঝো ভাইয়ের কথা, বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তো বি প্রতিসম বক্র প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্তটাকে দেখি। দেখো বি প্রতিসম বলতে পারে, বক্র প্রতিসম বলতে পারে। তো ভাইয়া এটার তুমি প্রথমে বিম্ব ম্যাট্রিক্সটা বের করো। আচ্ছা, বিম্ব ম্যাট্রিক্স বের করে ফেলি আমরা, বিম্ব ম্যাট্রিক্স বের করে ফেলি। বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে কি, দেখো সারিগুলোকে কলমে লিখো, 0 3 4, 0 3 4, তারপর এই সারিকে কলমে লিখো -3 0 -7, তারপর এই যে -4, এই যে সারিটাকে কলমে লিখো -4, তারপর হচ্ছে তোমার 7, তারপর হচ্ছে 0, এই যে লিখলাম, ভালো কথা। এবার এখান থেকে তুমি একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে নাও, মাইনাস চিহ্ন কমন নাও, মাইনাস চিহ্ন কমন নাও। সো কমন নেওয়া মানে কি, গুণ করা। তাহলে এটাকে গুণ করলে 0, মাইনাস চিহ্ন কমন নিলে এখানে থাকবে 3, মাইনাস চিহ্ন কমন নিলে এখানে থাকবে 4, মাইনাস চিহ্ন কমন নিলে এখানে থাকবে -3, এখানে থাকবে 0, এখানে থাকবে -7, মাইনাস চিহ্ন কমন নিলে এখানে থাকবে -4, এখানে থাকবে 7, আর এখানে থাকবে 0। এবার খেয়াল করো, এবার এখান থেকে খেয়াল করো, এখানে এখানে একটু যদি বুঝো তাহলে দেখো এ টি ইকুয়াল টু, দেখো এখানে আমি এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করলাম। বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করার পর আমি দেখো এখান থেকে একটা কি চিহ্ন কমন নিছি, মাইনাস চিহ্ন। সো মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর অবস্থাটা একটু দেখো তো ভাইয়া, মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর অবস্থাটা একটু দেখো, এই যে মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর অবস্থা দেখো, দেখো 0 3 4, এখানে প্রথম সারির ভুক্তি 0 3 4, এখানেও 0 3 4 আছে, ঠিক আছে। এখানে -3 0 -7, এখানে দেখো -3 0 -7, এইটাও ঠিক আছে। এখানে দেখো -4 7 0 -4 7 0, এখানেও -4 7 0। তাহলে দেখতেছি কি, মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর এই যে ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স, এই দুটা কি একই হয়ে গেল না? তো একই যদি হয়ে যায় তাহলে ভাইয়া এবার বলো, আমি এই ম্যাট্রিক্সটাকে আমি কি এ বলতে পারি না? তাহলে এ এর বিম্ব ম্যাট্রিক্স যদি তার ঋণাত্মক ম্যাট্রিক্সের সমান হয়, দেখো এ এর বিম্ব ম্যাট্রিক্স যদি ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্সের কি হয়, সমান হয়, তখন ভাইয়া তুমি এটাকে বলবা বি প্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বুঝতেছো? তাহলে বিম্ব ম্যাট্রিক্স যদি মূল ম্যাট্রিক্সের সমান হয়, এ টি ইকুয়াল টু এ হয়, চিহ্ন কমন, মাইনাস চিহ্ন না কিন্তু, এ টি ইকুয়াল টু এ হয়, তখন সেটাকে আমি বলি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আর যখন দেখবা এ এর বিম্ব ম্যাট্রিক্স তার ঋণাত্মক ম্যাট্রিক্সের সমান হয়েছে, অর্থাৎ মাইনাস এ এর সমান হয়েছে, তখন সেটাকে বলবো ভাইয়া বি প্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের একটা শর্ত হচ্ছে এটা, এই যে একটা শর্ত মনে থাকবে, বলো এটা কি মনে থাকবে? তাহলে বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের একটা শর্ত হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স তার মূল ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্সের সমান হতে হবে, তখন সেটাকে আমি বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলবো। এখন প্রশ্ন হচ্ছে আমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, আমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, এখন যদি বলে এটা বি প্রতিসম কিনা, সেই ক্ষেত্রে আমাকে এটাকে বারবার চেক করব, চেক করে করে মিলাবো না। তুমি এই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্সের যেমন দেখলেই বুঝতে পারো, এটাও দেখলেই বুঝতে পারবা, সেটা এখন শেখাচ্ছি। দেখো দেখো সেটা এখন শেখাবো ভাইয়া তোমাদের, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো ভাইয়া এটাকে এক পাশে নিয়ে যায়, এই যে এক পাশে নিয়ে যায়, ভালো করে একটু ফোকাস করতে হবে। হ্যাঁ, তাহলে এইটা দেখো, শোনো ভাইয়া, এই যে তাহলে এই এটাকে আমরা কি বলতেছি, বি প্রতিসম বা বক্র প্রতিসম কেন বলতেছি? কারণ এ এর বিম্ব ম্যাট্রিক্স যখন বের করছি, সেই বিম্ব ম্যাট্রিক্সটা তার তার ঋণাত্মক ম্যাট্রিক্সে কি হয়েছে, সমান হয়েছে, এই জন্য এটাকে আমরা বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলতেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি এই যে এটাকে আপনি বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বললেন, এটা আমি দেখলেই চিনবো কেমনি? দেখলে কীভাবে চিনবা সেটা তোমাকে দেখাই। এখন দেখো এটার ভাইয়া প্রধান কর্ণ বরাবর একটু থাকাও, তো প্রধান কর্ণ বরাবর একটু থাকাও, প্রধান কর্ণ বরাবর একটু থাকাও। মনে আছে প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর কিন্তু কোনো কি ছিল না, শর্তও ছিল না। মনে আছে তোমাদের ভাইয়া বলছি,
প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর কোনো কি ছিল না, শর্ত ছিল না। কিন্তু বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর একটা শর্ত আছে। সেই শর্ত হচ্ছে প্রধান কর্ণের সকল ভুক্তি 0 হইতে হবে। লিখে রাখো ভাইয়া, একটা একটা পয়েন্ট লিখে রাখো। শর্ত শর্ত 1 নাম্বার, প্রধান কর্ণের সকল ভুক্তি শূন্য হতে হবে। এটা লিখে রাখো 1 নাম্বার শর্ত। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স তুমি দেখলেই বুঝবা কেমনি, চিনার উপায়। 1 নাম্বার শর্ত, প্রধান কর্ণের যতগুলো ভুক্তি আছে সবগুলো শূন্য হতে হবে। একটা যদি শূন্য না হয় সেটাকে বিপ্রতিসম বলতে পারবা না। ঠিক আছে, তো এটাকে ম্যাথমেটিক্যাল প্রকাশ করবো কিভাবে জানো? দেখো এ আই জে ইকুয়াল টু জিরো। দেখো ভাই কি লিখছি, এই ভুক্তিগুলোকে 0 হতে হবে। প্রশ্ন হচ্ছে কোন ভুক্তিগুলোকে 0 হতে হবে? যেখানে আই এবং জে সমান। এই যে দেখো, এই শর্তটাকে আমি বাংলা কথা না বলে গণিতবিদরা এইভাবে প্রকাশ করি, ইকুয়েশনের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে। আরও ব্যাপারটা আরও সহজ না। দেখো ভুক্তিগুলো 0 হতে হবে, লিখে দিয়েছি কোন ভুক্তিগুলো 0 হতে হবে? যে সকল ভুক্তির আই আর জে সমান। কোন ভুক্তিগুলোর আই আর জে সমান? প্রধান কর্ণের সকল ভুক্তির আই আর জে সমান। তাহলে এই যে শর্ত একটা বের করে ফেলছে, এই যে, তাহলে এই যে একটা শর্ত বের করে ফেলছে। ওকে, মজার না ব্যাপারটা ভাইয়া? এবার দেখো এখন তোমাদের এবার একটা জিনিস দেখাচ্ছি নাই। এবার এটার দিকে তাকাও, এই যে ওই যে প্রধান কর্ণ বরাবর কর্ণার ভুক্তি। দেখো এই কর্ণার ভুক্তির দিকে তাকাও, এই কর্ণার ভুক্তির দিকে তাকাও, এই কর্ণার ভুক্তিগুলোর দিকে তাকাও। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? একটা, এই প্রধান কর্ণের ভুক্তিগুলোর মান কিন্তু সমান, কিন্তু চিহ্ন বিপরীত। খেয়াল করছো? আর প্রতিসম ম্যাট্রিক্সের চিহ্ন মান দুইটাই একই ছিল, কিন্তু বিপ্রতিসমের শর্তের ক্ষেত্রে মান সমান কিন্তু চিহ্ন বিপরীত। এখানে যখন 3 হয়েছে, দেখো এখানে -3, এখানে যখন -4, ওইখানে দেখো 4, এখানে যখন -7, এখানে 7। তাহলে বিপ্রতিসমের ক্ষেত্রে কর্নার যারা থাকবে তারা সমান হবে, কিন্তু চিহ্ন বিপরীত হবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে ভাই আমরা কীভাবে লিখবো সেই জিনিসটা তোমাকে এখন দেখে বলো। আচ্ছা এটা কি ভুক্তিটা কি? এটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি, তাই না ভাইয়া? আচ্ছা ভাই এই ভুক্তিটা কি বলো? এই ভুক্তিটা হচ্ছে 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি। দেখো 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি, আর এটা 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি। তাহলে আমি যদি এটাকে তোমাকে ম্যাথমেটিক্যালি লিখতে বলি, তাহলে তুমি কি লিখবো ভাইয়া? a12 ইকুয়াল টু a21। এটা কি লিখতে পারবা? বলো আমাকে, একটু বলো। a12 ইকুয়াল টু a21, এরা কি সমান? এটা তো সমান না। এটা পজিটিভ চিহ্ন, এটা কি চিহ্ন? নেগেটিভ চিহ্ন। তাহলে তুমি যদি এভাবে লিখো তাহলে তো দুইটা পরস্পর সমান হয়ে যাচ্ছে। এটা কি সমান না? একটা পজিটিভ চিহ্ন, একটা নেগেটিভ চিহ্ন। এই জন্য এটার সামনে একটা মাইনাস চিহ্ন ইউজ করবো, এই যে দেখো, এই যে শর্ত, এটার সামনে একটা মাইনাস চিহ্ন ইউজ করবো। সো এটাকে আমি তাহলে এবার ম্যাথমেটিক্যাল লিখবো কিভাবে? দেখো আই জে দেখো এখানে যখন a12 ছিল, পরেরটাতে দেখো তো 21 হয়েছে না, উল্টে গেছে না? এখানে উল্টে দাও, যেটা আয়ের কাছে নিয়ে আসো, জে আই। এটা কি সমান হবে না? চিহ্ন বিপরীত হতে হবে। তাহলে সামনে একটা কি ইউজ করবো? মাইনাস, সামনে একটা মাইনাস চিহ্ন ইউজ করবো। এই যে এটা হচ্ছে 2 নম্বর শর্ত। ঠিক আছে, তাহলে ভাই 2 নম্বর শর্তটা ভাই এখানে লিখে দিচ্ছি। বিপ্রতিসম শর্ত হচ্ছে 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে আই জে ইকুয়াল টু মাইনাস জে আই। এটা হইতে হবে, এটা হইতে হবে। বুঝতেছো? তাহলে প্রতিসমর বেলায় দেখো আমি দুইটার সাথে কম্পেয়ার করে বুঝাচ্ছি। প্রতিসমর বেলায় প্রধান কর্ণ বরাবর কোনো শর্ত ছিল না। প্রধান কর্ণ ভুক্তি যে কোনো কিছু হতে পারে। শর্ত ছিল কর্ণার বরাবর ভুক্তিগুলো সমান হতে হবে, চিহ্ন সহ সমান হতে হবে। ক্লিয়ার? আর বিপ্রতিসম বা বক্র প্রতিসম শর্ত কয়টা? 2টা। এটা তো অবশ্যই তো বর্গ ম্যাট্রিক্স, তাই না? এটা তো আমার অধিকার বলতেছি না। শর্ত হচ্ছে 2টা। 1 নাম্বার, যদি তুমি বর্গ ম্যাট্রিক্স সহ বলতে চাও তাহলে সেক্ষেত্রে শর্ত একটা। তো তোমরা তো জানো এটাকে মাস্ট বি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আমি 2টা শর্ত বলি, শর্ত 2টা। 1 নাম্বার শর্ত, প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি 0 হতে হবে। এই যে তাহলে প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি 0, এটাকে ম্যাথমেটিক্যাল এই জিনিসভাবে লেখা হয়। 2 নম্বর শর্ত হচ্ছে কর্ণ বরাবর যারা আছে তাদের মান সমান হতে হবে কিন্তু চিহ্ন বিপরীত। এই জন্য দেখো ভাইয়া লিখছি মান সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত। ঠিক আছে? আচ্ছা এটা কি বুঝতে পারছো? কিনা ভাই একটু ডায়লগ লিখে জানাও।
আচ্ছা, তো তোমাকে যদি এবার যদি একটা পরীক্ষা হলে তোমাকে যদি বলে এই যে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স গঠন করো, তাহলে কীভাবে গঠন করবো সেটা তোমাকে ভাইয়া শিখিয়ে দিচ্ছি। দেখো এই যে গঠন করার সিস্টেমটা দেখো, খুবই সহজ ভাইয়া। ভাইয়া বলছে প্রধান কর্ণবর সকল ভুক্তি জিরো হবে, তাহলে জিরো দিয়ে দিচ্ছি। তারপর বলছে কর্ণবরের ভুক্তিগুলো সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত। তাহলে আমি যদি বলি এখানে -2, তাহলে এখানে 2 দিবা। আমি যদি বলি এখানে 4, তাহলে এখানে কি দিবা -4। ঠিক আছে, আমি যদি বলি এখানে 9, এখানে দিব -9। বলো গঠন হয়ে গেছে না? পারা যাবে? আচ্ছা, দেখি এবার এমসিকিউ জিজ্ঞেস করি। ওকে, এবার উত্তর দিবা তোমরা। এই শেষ হয়েছে, এটা স্ক্রিনশট তুলে ফেলো। স্ক্রিনশট তুলে ফেলো ভাইয়ারা। এবার এটা আনসার দাও, এটা আনসার দাও। বলো এটা যদি বি প্রতিসম হয়, তাহলে ম্যাট্রিক্স হয়, তাহলে এক্স আর ওয়াই নির্ণয় করতে বলছে। তাহলে শর্তগুলো চেক করবে। দেখো বি প্রতিসম হলে প্রধান কোণের সকল ভুক্তি জিরো হইতে হবে। দেখো প্রধান কোণের সকল ভুক্তি জিরো হয়েছে। আচ্ছা, এবার দেখো কর্ণর বরাবর দিকে তাকাও, এটা 5, তো এটা -5, সরি এটা 5 হয়েছে, এটা -5, ঠিক আছে। ওকে, এটা -3, তাহলে এক্স এর মান কত হইতে হবে বলো? এটা যদি -3 হয়, তাহলে এক্স এর মান হইতে হবে 3, বুঝতেছো? এটা কত 4, এটা যদি 4 হয়, তাহলে ওয়াই এর মান হইতে হবে কত -4, তাহলে ওয়াই এর মান হতে হবে -4। তাহলে সঠিক উত্তর 3, -4। 3, -4 কোথায় আছে? সিতে আছে। এই যে অনেকে তো আগে উত্তর দিয়ে দিচ্ছে, ভেরি গুড। ঠিক আছে, এগুলো তোমরা এখন আপাতত খেয়াল করো, ক্লাস শেষে এগুলো নোট করিও। হ্যাঁ, আচ্ছা, এবার স্লাইড আকারে পেয়ে যাবো, সমস্যা নেই। এবার আসো, এটা দেখো, এটা বলো নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? আচ্ছা, এটা কি বি প্রতিসম হবে? এটা তো জীবন হবে না। প্রধান কর্ণ তো জিরো না, এটা হবে না। এখানে দেখো প্রধান কর্ণবর ভুক্তি জিরো না, এটাও হবে না। তাহলে প্রধান কর্ণবর ভুক্তি এখানেও জিরো না, এটাও হবে না। তাহলে প্রধান কর্ণবর ভুক্তি হচ্ছে, দেখো এইখানে প্রধান কর্ণবর ভুক্তি জিরো, আর এই বরাবর মান দেখো মানে কি চিহ্ন বিপরীত। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। ঠিক আছে, পরেরটা। এবার এটা বলো দেখি, এটা কে বলতে পারো? এটা দেখো ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি 17-18 আসছে, 17-18 আসছে। একটি বক্র প্রতিসম হলে, তাহলে বক্র প্রতিসম আর বি প্রতিসম একই কথা। এটা দেখো, এটা দেখি কে বলতে পারো একটু, এ বি সি এর মানগুলো কত হবে? আচ্ছা, আচ্ছা খ, ভেরি গুড। এই যে অনেকে বলছে, দেখো একটু লক্ষ্য করো, এখানে 2, এখানে -2, ঠিক আছে, এখানে 5, এখানে -5, ঠিক আছে, এখানে -3 হলে এখানে 3। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হইতে হবে ভাইয়া? বলছিলাম সবগুলো ভুক্তি জিরো হইতে হবে না? তাহলে এ বি সি এর মান প্রত্যেকের মান জিরো হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। ভেরি গুড, অনেকে বলতেছে, ঠিক আছে ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, এবার আমরা পরেরটাতে যাই। এই যে এবার বলো দেখি, এটা বলো, এটা দেখো, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20 আসছে। দেখি এটা বলো, ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে এ বি সি ডি এই চারটার যোগফল কত হবে? এই চারটার যোগফল কত হবে বলো? বলো, প্রথমে দেখো, এটা যদি 2 হয়, এটা -2, ঠিক আছে। আচ্ছা, এটা যদি -7 হয়, তাহলে ডি এর মান কত হইতে হবে? ডি এর মান হতে হবে 7, বুঝতেছি। এটা 3 যদি হয়, তাহলে এটা হতে হবে -3, ঠিক আছে। এবার বলো এ বি সি এগুলোর প্রত্যেকের মান কত হবে? 0 হবে। তাহলে কি চাইছে? এ বি সি ডি এর মান কত বলো? এ বি সি প্রত্যেকের মান 0, তাহলে পরে থাকা কত? ডি, তাহলে ডি এর মান কত? 7, তাহলে সঠিক উত্তর সি। এ 2 বলছে কে? 2 বলছে কে? 2 বলছে কে? এ বি সি ডি এর যোগফল চাইছে। এই ডি এর মান দেখো, এখানে যদি 7 হয়, তাহলে ডি এর এটা যদি -7 হয়, তাহলে ডি এর মান হবে 7। আর এ বি সি প্রধান কর্ণ বরাবর আছে, তাহলে প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি কি হবে? 0 হবে। তাহলে এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0, তাহলে পুরো থাকে ডি। ডি এর মান কত? 7, তাহলে পুরোটার যোগফল 7। ঠিক আছে,
দেখি লাস্ট, এটার উত্তর দাও, এটার উত্তর দাও, এটার উত্তর দাও। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 20-21-এ। দেখি এটার উত্তর দাও, এটার উত্তর দাও। নিচের কোনটি বি প্রতিসম? তাহলে বি প্রতিসমের জন্য প্রধান শর্ত চেক করবা, প্রধান ক নম্বর ভুক্তি। দেখো এখানে প্রধান ক নম্বর ভুক্তি 0 না, তাহলে এটা হবে না। প্রধান ক নম্বর ভুক্তি 0, এখানে 0, তাহলে এবার আসো অপশন বুঝো। এটা -2 হলে এটা 2, ঠিক আছে। এটা 3 হলে এটা -3 হবে, কিন্তু না এটাও হবে না। আচ্ছা বাকিগুলো, এটা তো হবে না। এটা দেখো এখানে 2 হলে এটা -2, ঠিক আছে। এটা 3, এটা তো -3, ঠিক আছে। এটা -4, এটা 4। এবং প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সবগুলো 0 হয়েছে, তাহলে সঠিক উত্তর ঘ। এটা হবে না, কেন হবে না বলতে পারবা? এখানে -4 হলে এখানে -4 হতে পারে, হতে পারে না, তাহলে এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর। ঠিক আছে, বলো বুঝতে পারছো? এই খ বলছে কেন? হবে না তো, এই যে খ, এটা 2 হলে এটা -2, এটা 3 হলে এটা 3 হবে না, চিহ্ন বিপরীত হতে হবে না, এটা কেমনে হবে? এটা হবে না তো। ঠিক আছে, চলো এবার নতুন টপিক, নতুন টপিক। ওকে, এখন আসো আমরা জটিল ম্যাট্রিক্স পড়বো। তো দেখো তোমরা এখানে অনেকে নতুন জয়েন করছো, হয়তো অনেকে জটিল সংখ্যা আগে পড়ো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলি, একটু শুনো। সেটা হচ্ছে জটিল উপাদান বিশিষ্ট ম্যাট্রিক্সকে জটিল ম্যাট্রিক্স বলে। এখন আসো, আমরা জানি সংখ্যা 2 প্রকার, একটু লক্ষ্য করে তোমাদের বলি। সংখ্যা হচ্ছে 2 প্রকার, সংখ্যা 2 প্রকার। একটু দেখো এগুলো একটু আলোচনা করো। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। একটু খেয়াল করো, হ্যাঁ। আচ্ছা, একটা বাস্তব একটা অবাস্তব, ঠিক আছে। তো এখন আসো অবাস্তব সংখ্যা কোনগুলো বলবো। যেমন আমি যদি তোমাকে বলি, একটু মনোযোগ দিয়ে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। √(-1), তুমি যখন এখানে ক্যালকুলেটরে দেখবা, একটু মনোযোগ দিয়ে শোনো, একটা বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা, এই অবাস্তব সংখ্যাগুলোকে আমরা জটিল সংখ্যা বলি বা কাল্পনিক বলি, ঠিক আছে। তো এখন আমরা এই বিষয়গুলো একটু দেখবো। দেখো ভাইয়া, প্রথমত লক্ষ্য করো, যদি রুটের ভিতর -1, দেখো রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা, মনে রাখবা রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা থাকলে এগুলোকে বলা হয় অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। কয়টা নাম বলছি ভাইয়া? 3টা। রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা, রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা থাকলে এগুলোকে জটিল সংখ্যা বলে, অবাস্তব সংখ্যা বলে বা কাল্পনিক সংখ্যা বলে। এখন দেখো √(-1), এটাকে কাল্পনিক সংখ্যা না, তাহলে ভাইয়া বলো কাল্পনিক সংখ্যার ইংরেজি নামটা কি? ইমাজিনারি নাম্বার। তাহলে ইমাজিনারি নাম্বারের প্রথম অক্ষর কি? আই। এই জন্য এই জটিল সংখ্যাগুলোকে প্রকাশ করা হয় কি দ্বারা? আই দ্বারা। কি দ্বারা? আই। তাহলে কোনো একটা সংখ্যার মধ্যে তুমি যদি √(-1) দেখো কিংবা আই দেখো, তাহলে বুঝে নিবা ওইগুলো সবগুলো হচ্ছে জটিল সংখ্যা। এগুলো সবগুলো কি? জটিল সংখ্যা। এখন দেখো আমি যদি উপপক্ষে বর্গ করি, তাহলে বর্গ করলে দেখো এটা যদি বর্গ করো, এখানে -1 থাকবে, এখানে কি থাকবে? আই স্কয়ার থাকবে, ঠিক আছে। তাহলে কোনো একটা জায়গায় যদি আই স্কয়ার দেখো, ভাইয়া এটা কিন্তু জটিল সংখ্যা না। দেখো আই স্কয়ার মানে কি? -1 কি জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা না, -1 বাস্তব সংখ্যা। তাহলে আই যেখানে যেখানে আই দেখবা সেটা হচ্ছে তোমার অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। কিন্তু আই স্কয়ার থাকলে ভাইয়া এটা কি হবে না? জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা হবে না। কেন? আই স্কয়ারের মান কিন্তু -1, আর -1 কিন্তু বাস্তব সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এখন আসো, আমি যদি বলি √(-5), এটাকে কিভাবে লেখা হয়? √(-5), দেখো √(-5), রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা চলে আসছে, এটা অবাস্তব সংখ্যা। √(-5)কে দুইভাবে লেখা যায়। দেখো √(-1) আমি সেরকম লিখতে পারি √(, আচ্ছা -1 মানে কি? আই স্কয়ার। এটাকে আই স্কয়ার ইন্টু √5 লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাহলে বলো পরের লাইনে কি লিখবা? √5, তো আই স্কয়ারকে রুটের বাইরে নিয়ে আসলে রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকে? √5i। তাহলে এইটাকে দুইভাবে প্রকাশ করা হয়। √(-5i যে কথা, √5i একই কথা। তাহলে যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে তুমি রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা দেখবা অথবা কোনো একটা সংখ্যার সাথে আই দেখবা, এগুলো সবগুলোকে আমরা এখন থেকে বলবো জটিল সংখ্যা। এগুলোকে আমরা এখন কি বলবো? জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। এখন দেখো তোমাকে আমি যদি বলি ভাইয়া একটু খেয়াল করো, 3+2i, এটা ডেফিনেটলি একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যা কেন ভাইয়া জটিল সংখ্যা বলতেছেন আপনি? কেন? কারণ ওই যে ভাইয়া আই আছে, এই পুরো সংখ্যার সাথে কি আছে? আই আছে, এই জন্য ভাইয়া এটাকে জটিল সংখ্যা বলতেছি।
অথবা রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা, এটাও থাকতে পারে, এটাও জটিল সংখ্যা। তো বুঝলাম এটা জটিল সংখ্যা। এটার অনুবন্ধী কোনটা হবে জানো? দেখো এটার অনুবন্ধী, দেখো এখানে ভাইয়া লিখতেছি অনুবন্ধী জটিল সংখ্যা, আমাদের লাগবে এগুলো, এই যে পড়াই নিচ্ছি অনুবন্ধী জটিল সংখ্যা। শোনো, কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে তুমি তার অনুবন্ধী বের করতে পারবা কিভাবে? আয়ের যে চিহ্ন থাকবে, দেখো এই জটিল সংখ্যার মধ্যে দেখো এই জায়গায় আছে আই আছে না, এই জায়গায় আছে না, দেখো এখানে আই আছে না, এখানে আই আছে। জটিল সংখ্যার দুইটা পার্ট, দেখো এটা কিন্তু দেখো এটা অবাস্তব অংশ, ওকে আই আছে। তাহলে জটিল সংখ্যার যেখানে আই দেখবা সে আয়ের যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা পরিবর্তন করবা, প্লাস থাকলে মাইনাস আর একটা মাইনাস থাকলে প্লাস, পরিবর্তন করলে নতুন যে জটিল সংখ্যাটা পাবা সেটাকে এটার অনুবন্ধী বলে। যেমন আমি যদি বলি এটার অনুবন্ধী কত আমাকে বের করে দাও, এটা 3, ওকে এখানে বলো আই আছে কি এটার সাথে না, এটাকে বলা হয় কাল্পনিক অংশ। এই যে আই যেখানে থাকে এই পুরোটাকে বলা হয় কাল্পনিক অংশ, আর এই 3 এটার সাথে কিন্তু কোনো আই নাই, তাহলে এটাকে বলা হয় বাস্তব অংশ, আর এই পুরোটা মিলে বলা হয় জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার কয়টা পার্ট? দুইটা। একটা পার্ট যেখানে আই থাকবে না সেটাকে বলা হয় বাস্তব অংশ, আর যার সাথে আই থাকবে, যেমন আই থাকা দেখো এই যে আই 2 এর সাথে আই আছে না, এই 2টাকে বলা হয় কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ। ঠিক আছে, তাহলে চিহ্ন পরিবর্তন করবা কার? আয়ের সাথে যেটা থাকবে তার, অর্থাৎ অবাস্তব অংশের চিহ্ন পরিবর্তন করবা। তাহলে অবাস্তব অংশ কোনটা? 2, তাহলে তার চিহ্ন কি? প্লাস, তাহলে প্লাস থেকে মাইনাস করবা, -2y। ঠিক আছে, ওকে। এখন তোমাকে যদি বলি 5 - 7i, এটার অনুবন্ধী কী হবে? এটার অনুবন্ধী কী হবে? তাহলে এটার অনুবন্ধী আমরা বের করতে পারবো, অবশ্যই পারবো। কি বলছি ভাইয়া? কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করে দেবে, তাহলে 5 বাস্তব অংশের কোনো চিহ্ন পরিবর্তন হবে না, এখানে কি মাইনাস না, তাহলে এটা হবে +7i। ঠিক আছে, এখন যদি তোমাকে বলি -6i, এটার অনুবন্ধী কোনটা? -6i, এটার অনুবন্ধী কী হবে বলো? এটার অনুবন্ধী কী হবে বলো? কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, বলো এখানে কাল্পনিক অংশের চিহ্ন কি? মাইনাস, তাহলে এটা প্লাস করে দিবা, মনে থাকবে। আবার যদি এরকম বলি -2 + i, -2 + i, এটার অনুবন্ধী কি? এটার অনুবন্ধী কীভাবে করবা? বাস্তব অংশের কি কোনো চিহ্ন পরিবর্তন হবে না, বাস্তব অংশের চিহ্ন লিখে দিবা, তাহলে কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করবা। আই এর চিহ্ন কি? এটা কি? প্লাস, তাহলে এটা কি করে দিবা? মাইনাস। বলো বুঝতে পারছো? তো এগুলো আমরা যখন জটিল সংখ্যা, তোমরা তো অলরেডি যারা পড়ছো তো ভালো কথা, আর যারা পড়ো নাই জটিল সংখ্যা যখন পড়বা তখন ডিটেলসে শিখতে পারবা। আপাতত এই অধ্যায়ে পড়ার জন্য এই বেসিকটুকু একটু লাগবে। তাহলে যেখানে যেখানে আই থাকবে, যে সংখ্যার সাথে আই থাকবে সেটাকে আমরা কি বলবো? জটিল সংখ্যা। আর জটিল সংখ্যার অনুবন্ধীটা কেমনে বের করবো? আয়ের জটিল সংখ্যার মধ্যে যেখানে আই থাকবে সে আয়ের চিহ্ন পরিবর্তন করে দিবা, পরিবর্তন করলে নতুন করে যে জটিল সংখ্যাটা পাচ্ছ সেটাকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বা একটু বলো? এ পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এবার বাকিগুলো পড়ব। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? একটু জানাও, একটু জানাও, একটু জানাইও ভাইয়া। ওকে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে এগুলো আমরা একটু, এই তোমরা স্ক্রিনশট তুলছো, তুলে ফেলো। আচ্ছা এখন আসো, এখন দেখো আমরা জটিল ম্যাট্রিক্স কাকে বলবো? দেখো যে সকল ম্যাট্রিক্সের মধ্যে উপাদান হিসেবে যদি একটাও জটিল সংখ্যা, দেখো ভাই আবার বলতেছি, জটিল ম্যাট্রিক্স কাকে বলবে? উপাদান মানে কি? যে ভুক্তিগুলো বলতেছি, তাহলে যে সকল ম্যাট্রিক্সের মধ্যে কোনো না কোনো ভুক্তি যদি একটা ভুক্তিও যদি জটিল সংখ্যা হয়ে যায় তখন ওই পুরো ম্যাট্রিক্সটাকে তখন বলো জটিল ম্যাট্রিক্স। যেমন দেখো এখানে 7 বাস্তব অংশ, কিন্তু এখানে দেখো 5i আছে না, এটা কি জটিল সংখ্যা? -3i জটিল সংখ্যা, 5 + 2i জটিল সংখ্যা, -2i জটিল সংখ্যা, i জটিল সংখ্যা। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের এরকম যদি ভুক্তি হিসেবে যদি জটিল সংখ্যা থাকে ওই ম্যাট্রিক্সগুলোকে বলা হয় জটিল ম্যাট্রিক্স। ঠিক আছে, ঠিক আছে, এবার আসো, এটা বুঝে থাকলে এখন আমরা সামনের দিকে আগাই। লিখছো? ওকে, এটা দেখো আচ্ছা এবার আসো, এটা অনুবন্ধী ম্যাট্রিক্স কি? এটা বুঝতে হবে, হ্যাঁ এটা বুঝতে হবে। দেখো এটা বুঝতে হবে ভাইয়া। দেখো আমি এই দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে? আচ্ছা কাকে বলে এটার চেয়ে তুমি এক্সাম্পলটা বোঝো, তাহলে তোমাকে কোনো কিছু মুখস্থ রাখতে হবে না। আচ্ছা
তো এটা কি এ ম্যাট্রিক্স না? তাহলে আমি তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব। সো এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় তার উপর বার চিহ্ন দিয়ে। তার উপর কি চিহ্ন দিয়ে? বার। তাহলে কোনো একটা লেটারের উপর যখন বার দেখবা তাহলে বুঝে নিবা সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বোঝাচ্ছে। তো এটা কীভাবে করবা? কিচ্ছু না ভাইয়া, তুমি এই যে এ ম্যাট্রিক্সের যেখানে যেখানে জটিল সংখ্যা আছে, বুঝো, এই যে এ ম্যাট্রিক্স যেখানে দেখতেছো যেখানে যেখানে জটিল সংখ্যা আছে সেই জটিল সংখ্যার জায়গায় তুমি যদি তার অনুবন্ধী জটিল সংখ্যাটা বসাও, নতুন করে যে ম্যাট্রিক্সটা পাবা সেটাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে ভাই কি বলছি, আমাদেরকে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে যদি বলে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো, কি করবা? যে মূল ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার যেখানে যেখানে জটিল সংখ্যা আছে সেই জটিল সংখ্যার জায়গায় তার অনুবন্ধী জটিল সংখ্যা বসাই দিবা। বসানোর পর নতুন করে যে ম্যাট্রিক্সটা পাবা সেটাকে বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে আমি যদি বলি এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করে দাও, অবশ্যই পারবা তোমরা। এটার অনুবন্ধী কি মনে আছে? চিহ্ন, কাল্পনিক চিহ্ন পরিবর্তন করো, তাহলে 2 - 5i। ওকে, বলো এটার অনুবন্ধী কি? 3 কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন প্লাস আই। বুঝতেছ? বাস্তব অংশের কি কোনো চিহ্ন পরিবর্তন হবে না? এটা 7 লিখে দাও। বলো -2i এর অনুবন্ধী কি? 2i। এটার অনুবন্ধী আছে না? বাস্তব অংশের কোনো অনুবন্ধী লিখবে না। ওকে, এটার অনুবন্ধী কি? 7 + 5i। তাহলে জাস্ট জটিল সংখ্যাগুলোর জায়গায় তার অনুবন্ধী বসাই দিবা। এই আই এর অনুবন্ধী কি? -i। তো বাস্তব অংশের করতে ঠিক থাকবে, বাস্তব অংশে কোনো পরিবর্তন করবে না, 3। এটার অনুবন্ধী কি? -6i। এই যে নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছো এইটাকে বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স। এই যে ভাইয়া এইটাকে বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেছে? বলো, তোমাকে এখন কোনো একটা ম্যাট্রিক্স দিলে, জটিল ম্যাট্রিক্স দিলে, যদি বলে তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো, পারবো না? ধরো তোমাকে কোনো একটা জায়গায় এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তোমার সমীকরণে লাগতেছে বা ম্যাথ সলভ করতে করতে লাগতেছে এবার, পারা যাবে? জাস্ট জটিল সংখ্যা যেখানে যেখানে আছে সেই জায়গায় অনুবন্ধীগুলো বসে দিবা, সিম্পল। এবার আসো দেখি তোমাদের কতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা এমসিকিউ দিই তোমাদেরকে। যেমন দেখো, এই এমসিকিউটা সিলেট বোর্ড আসছে। তাহলে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সকে তাহলে ভাই কীভাবে প্রকাশ করবো? এর উপর বার চিহ্ন দিই। আমাকে এটার বলো, এটা এমসিকিউ বলো। এটা দেখো সিলেট বোর্ড 2023 সাল আসছে। দেখে এটা বলো তো ভাইয়া, বলো এটার অনুবন্ধী ম্যাট্রিক্স। এই যে জটিল ম্যাট্রিক্স যেখানে আছে না, তাহলে এই যে এটার জায়গায় কত বসবে? 3 + 2y। 3 প্লাস, তাহলে এটারও কী হবে বলো তো? এটা হবে দেখো 2, এর জায়গায় কত হবে? 3 + 2y। এটার অনুবন্ধী কত হবে? 1 - 2y। এটার অনুবন্ধী কী হবে? এই যে আই এর চিহ্ন পরিবর্তন হবে। এই দেখো অনেকে আবার শোনো, এই i + 2 দিয়ে দিবা। এখন এটা যে ভুল করবা, এখানে তোমাকে দেওয়া থাকবে কোনো, এই দেখো এই জায়গায় দেখছি, দেখছো i + 2, তো অনেকে ভুল করে এটা লিখে দিবা। না 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 ভাই, একটু সাবধান। তো দেখো ভুল কোন জায়গায় করবা সেটাও কিন্তু স্যাররা বুঝে, এই জন্য স্যাররা তোমাদের ভুল অপশনও দেওয়া থাকে। এটা কি i - 2 না? তাহলে কাল্পনিক অংশের চিহ্ন কি মাইনাস নাকি প্লাস? প্লাস। এই যে i এর চিহ্ন প্লাস, তাহলে তার চিহ্ন পরিবর্তন করবা। তাহলে i চিহ্নটা হবে -i, কাল্পনিক বাস্তব অংশের কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে -i - 2। এবার বলো কোনটা সঠিক আছে, খুঁজো। 2, 3 + 2y, 1 - 2y, -2, -i - 2। সঠিক উত্তর ডি। এই যে দেখছো, এই যে অনেকে ইতিমধ্যে ভুল করে ফেলছে, এই ভুলগুলো পরীক্ষার হলে করা যাবে না। অনেকে দেখাইছো, হবে না। দেখো বুঝো, আমি জানি এই ভুলটা কীভাবে করছো তোমরা, এটাও বলতে পারবো। দেখো বা একটু বলি, অনেকে 3 - 2y, তাহলে 3 + 2y, ঠিক আছে, এটা কারেক্ট, এটার সাথে মিলে। এটার অনুবন্ধী কি? 1 - 2y, 1 + 2y এর অনুবন্ধী 1 - 2y, এটা মিলে। কিন্তু এখানে অনেকে কী করছে জানো? i + 2 দিয়ে দিছে, i + 2, সো এই জন্য এটা দাগিয়ে দিছে। কিন্তু ভাইয়া কি বলছি, অনুবন্ধীর ক্ষেত্রে কি চিহ্ন পরিবর্তন হয়? কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন। ভাইয়া তুমি যে এখানে মাইনাসের জায়গায় প্লাস করে দিতেছিল, সেটা কি বাস্তব অংশের চিহ্ন না? বাস্তব অংশের চিহ্ন কি পরিবর্তন হবে না? কিসের পরিবর্তন হবে? কাল্পনিক অংশের। তাহলে কাল্পনিক অংশ কি? i, তাহলে i এর চিহ্ন কি? প্লাস, তাহলে এটা প্লাস থেকে কি হবে? মাইনাস। তাহলে এই যে এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এই ভুলগুলো আর করা যাবে না পরীক্ষার হলে, এই ভুলগুলো করা যাবে না, বুঝছো? এখানে ভুল করো, পরীক্ষায় ভুল করা যাবে না। এবার আসো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, এটা বুঝো। এই সবাই দেখো, এটা খুব ভালো করে বুঝতে হবে। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স খুব মনোযোগ দিয়ে খেলো। প্রথমে দেখো, পার্ট টু পার্ট পড়বো। প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবো। দেখো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, বুঝতেছো? প্রথমে অনুবন্ধী যে ম্যাট্রিক্সটা পাইছো তার বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, একটা পার্ট বলি। প্রথমে এটার অনুবন্ধীটা বার, তাহলে এটার অনুবন্ধী কি বলো? এটার অনুবন্ধী হবে, বুঝতেছো, 2 - 4i, তারপর 3
এটার অনুবন্ধী কি 5 প্লাস 9i। আচ্ছা এটার অনুবন্ধী, এটা তো অনুবন্ধী হয় না, এটার অনুবন্ধী কি 5 মাইনাস 2i। আচ্ছা এটার অনুবন্ধী কি মাইনাস 3i। এটার অনুবন্ধী হয় না, এটা -5, ঠিক আছে। এটার অনুবন্ধী কি হবে 4 প্লাস আই। তাহলে অনুবন্ধী কেমনে বের করবা? জাস্ট আই এর চিহ্ন পরিবর্তন করবা, যেখানে যেখানে আই আছে তার উপর হামলা করবা গিয়ে। ওকে, এটা কি বের করছো? অনুবন্ধী ম্যাট্রিক্স বের করছো। তোমাকে চাইছে কি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে তুমি যে অনুবন্ধীটা বের করছো সেই অনুবন্ধীর আবার বিম্ব ম্যাট্রিক্স করতে হবে। সেই অনুবন্ধী কি বের করতে হবে? বিম্ব ম্যাট্রিক্স। তাহলে অনুবন্ধী, তাহলে প্রথম ম্যাট্রিক্স আমি অনুবন্ধী বের করছি, সেই অনুবন্ধীর আবার কী বের করতে হবে? বিম্ব ম্যাট্রিক্স। তো আমরা সবাই এটা পারবো, বিম্ব ম্যাট্রিক্স আমরা অলরেডি শিখে আসছি। সারিগুলোকে জাস্ট কলামে বসাই দেবা, বসাও 2 মাইনাস 4i, তারপর 3, তারপর 5 প্লাস 9i। এই যে তো এই সারিটাকে কলামে কনভার্ট করো, 4 5 মাইনাস 2i, তারপর 3i, সরি মাইনাস 3i। সারিটাকে কলামে কনভার্ট করছো। তারপর এই যে তৃতীয় সারিকে তৃতীয় কলামে 2 মাইনাস 5 4 প্লাস আই। এই যে ওকে, বুঝতেছো? এখন এই যে সংক্ষেপে দেখো, এই যে তাহলে প্রথমে তুমি এটার অনুবন্ধী করছো, তারপর সেই অনুবন্ধীর বিম্ব ম্যাট্রিক্স করছো। তো এটাকে একসাথে কি বলা হয়? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তবে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে একসাথে এর উপর টিটা দিয়ে প্রকাশ করা হয়, এ দুয়ার টিটা। অর্থাৎ এটা যে কথা, এটা একই কথা। তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, অনুবন্ধী তার বিম্ব ম্যাট্রিক্স, এটাকে সরাসরি প্রকাশ করা হয় এর উপর টিটা চিহ্ন দিয়ে, এর উপর টিটা দিয়ে। তাহলে এখন থেকে যেসব সমীকরণে এর উপর টিটা দেখবো, তাহলে বুঝবো সেটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। কেমনে করব? তোমাকে মনে করো এ দেওয়া আছে, বললো এ টু দুয়ার টিটা নির্ণয় করো। তাহলে এ টু দুয়ার টিটা মানে কি? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এ এর প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবো, পারবো? জটিল সংখ্যার জায়গায় তার অনুবন্ধী বসাবো, সিম্পল। তারপর অনুবন্ধী ম্যাট্রিক্স পাইছো, তার বিম্ব ম্যাট্রিক্স বের করবা কিভাবে? সারিগুলোকে কলামে লিখে। তাহলে নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছো সেটাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এটা একটু তুলে নাও সবাই। তোমাদের আজকে একটু লং টাইম পরে দিই, কালকে ভাই আর ঢাকা যাবো, বুঝছো? কালকে ক্লাস নিতে, আচ্ছা কালকে আমি রাত্রেবেলা যাবো ঢাকা, ধরো কয়টার দিকে? 8:30-এর দিকে মনে হয়। 8:30-এর দিকে। তো তোমাদের কালকে আমি দুপুরে যদি ক্লাস নিই, আশা করি সমস্যা হবে না। 3টা থেকে ক্লাস করতে পারবা কালকে? শুধু কালকের জন্য, শুধু কালকের জন্য 3টা থেকে ক্লাস করতে পারবে কিনা একটু বলিও তো। কারণ কালকে যদি ঢাকা চলে যাই তাহলে তোমার আমি এর পরের দিনও ক্লাস নিতে পারবো না। এই জন্য চাচ্ছি কালকে ক্লাস নিয়ে একেবারে যাইতে। যদি তোমাদের সমস্যা না হয় তাহলে ভাইয়া কালকে 3টার দিকে ক্লাস নিব আর কি। ওকে ঠিক আছে। তো এবার দেখো, এইবার দেখো তাহলে, এবার তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স ক্লিয়ার হয়েছে তো? এবার দেখো দারুণ একটা জিনিস পড়বে এবার, এই যে হারমিশিয়ান ম্যাট্রিক্স। দেখো এখানে হারমিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও একটু, বুঝো। এটা বোঝাটা সহজ। দেখো হারমিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে আগে বুঝাই। হারমিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে আগে বুঝাই, দেন শর্তটা দিব, বুঝছো? হারমিশিয়ান, হ্যাঁ সুন্দর নাম তাই না? আচ্ছা আমি প্রথমে তার দেখো এটার আমি অনুবন্ধী বের করতেছি। আচ্ছা অনুবন্ধী আমরা সবাই পারি তো? অনুবন্ধীটা বের করে ফেলো, অনুবন্ধীটা বের করে ফেলো। তাহলে কত? এটা 2, অনুবন্ধী হবে 3 মাইনাস আই, এটার অনুবন্ধী হবে 4 মাইনাস আই। আচ্ছা এখানে 3 প্লাস আই, এটার অনুবন্ধী হবে 4, আর এটার অনুবন্ধী 3 প্লাস 2i। তুলে ফেলো সবাই। এটার অনুবন্ধী 4 প্লাস আই, কোথায়? এটার অনুবন্ধী 3 মাইনাস 2i, আর এখানে থাকবে 6, এখানে থাকবে 6। বুঝতেছো? দেখো সহজ কিনা? এই যে একটু লক্ষ্য করো, এই যে এইটার অনুবন্ধী বের করছি। এবার এ টু দি পাওয়ার টিটা বের করবো। আচ্ছা এ টু দি পাওয়ার টিটা আমরা এখানে করি, হ্যাঁ আচ্ছা এই জায়গায় করে যাই, সমস্যা নেই। এ টু দি পাওয়ার টিটা, আচ্ছা এ টু দি পাওয়ার টিটা মানে বুঝতেছো ভাইয়া? কি আর বলতে হবে তোমাকে? বলো তো ভাইয়া, এ টু দি পাওয়ার টিটা মানে কি বুঝে গেছো? অনুবন্ধী বের করছি না, তাহলে অনুবন্ধীর এবার বিম্ব ম্যাট্রিক্স বের করবো, যেটাকে সংক্ষেপে কি লেখা হয়? এ টিটা লেখা হয়, মনে আছে? তাহলে এটার বিম্ব ম্যাট্রিক্স পারবো তো? সারিগুলোকে জাস্ট কলামে। তাহলে আসো 2 3 মাইনাস আই, তারপরটা বলো 4 মাইনাস আই, তারপর বলো 3 প্লাস আই
4 তারপর 3 প্লাস 2i, তারপর সারিটাকে কলামে লিখে দাও, তাহলে 4 প্লাস i 3 মাইনাস 2i তারপর 6। এই যে দেখো, তাহলে আমি এ ম্যাট্রিক্স যেটা দেওয়া ছিল তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করছি না। তো এবার যদি খেয়াল করো, এবার এ ম্যাট্রিক্স আর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের দিকে তাকাও, লক্ষ্য করো এখানে প্রথম সারির দিকে একটু লক্ষ্য করো তো ভাইয়া, বলো প্রথম সারির দিকে একটু খেয়াল করো। এই যে প্রথম সারির দিকে খেয়াল করো কি আছে, 2 3 প্লাস i 4 প্লাস i, এটার দিকে তাকাও, প্রথম সারিতে সেম না, 2 3 প্লাস i 4 প্লাস i সেম। দেখো অর্থাৎ এটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর এটা তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, দুইটা কম্পেয়ার করতেছি। দেখো এটা লক্ষ্য করো, দ্বিতীয় সারিটা দেখো তো, 3 মাইনাস i 4 3 মাইনাস 2i, 3 মাইনাস i 4 3 মাইনাস 2i সেম। আচ্ছা এটা দেখো তৃতীয় সারিটার দিকে তাকাও, 4 মাইনাস i 3 প্লাস 2i 6, 4 মাইনাস i 3 প্লাস 2i 6 সেম না, সেম না। এবার তুমি বলো, এবার তুমি লক্ষ্য করো এইখানে আমরা কি দেখতেছি বলো তো, এ এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স আর এ পরস্পর কি হয়েছে, সমান হয়েছে, একই হয়ে গেছে, একই হয়ে গেছে না, একই হয়ে গেছে না। দেখো তো, সরি এখানে আমি এটিটা কেন লিখতেছি, দেখো এই যে এই ম্যাট্রিক্সটা মানে কি ভাইয়া, এটা না, তাহলে আমি কখন হারমিশিয়ান বলতে পারবো, বুঝতেছো? যদি কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স তার মূল ম্যাট্রিক্সের সমান হয়ে যায়, তখন ভাইয়া এই এটাকে বলবা, এই যে তখন এই এ ম্যাট্রিক্সটাকে বলবা হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত। আমি আরেকটা শর্ত দেখব, তুমি আপাতত এটা একটু মনে রাখো, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে শর্ত, লিখে রাখো। আচ্ছা ওকে, এটা দেখো, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সে তাহলে আমি কখন হারমিশিয়ান বলতে পারবো, যদি ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সটা পরস্পর যদি কি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন এটাকে আমি বলবো হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে হারমিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত কোনটা, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স আর মূল ম্যাট্রিক্স তারা পরস্পর সমান হবে। ক্লিয়ার? আচ্ছা এখন ভাইয়া তোমাদেরকে এবার আরও এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে তুমি একটা ম্যাট্রিক্স দিয়ে বললো এটা হারমিশিয়ান ম্যাট্রিক্স কিনা, তুমি তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করবা, তারপর মূল ম্যাট্রিক্সের সাথে মিলাবা, অনেক ঝামেলার কাজ না? তো আমরা একটা ম্যাট্রিক্সকে দেখার সাথে সাথেই বলে দিতে পারবো যে কোনটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, সেই জিনিসটা চলো শিখে নিই, মানে দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারবো। দেখো তো আমরা এটাকে একটু আলাদা করি, একটু আলাদা করি ভাইয়া, এই যে এটাকে আলাদা করি। দেখো শর্তগুলো একটু ভাইয়ের সাথে সাথে লিখে ফেলবা, হ্যাঁ ভাইয়ার শর্তগুলো একটু লিখে ফেলবা, ওকে? তাহলে এটাকে হারমিশিয়ান ম্যাট্রিক্স না, তো আমি তো শর্ত বুঝালাম যে কেন এটাকে হারমিশিয়ান বলা হচ্ছে, ঠিক আছে, ডিটেলস বুঝলাম। এখন ভাইয়া প্রশ্ন দেখার সাথে সাথে বুঝবো কেমনে? আচ্ছা শর্তগুলো দেখাও, এটা হারমিশিয়ান, এটুকু তো শিওর, চিনবো কেমনে? চিনার উপায়, প্রধান কর্ণ বরাবর দিকে তাকাও, প্রধান কর্ণ বরাবর দিকে তাকাও, বলো প্রধান কর্ণের সকল ভুক্তিগুলো কি, দেখো তো প্রধান কর্ণের সকল ভুক্তিগুলো কি, বাস্তব সংখ্যা। দেখো 2 4 6 বাস্তব সংখ্যা, তাহলে শর্ত 1, কোন একটা ম্যাট্রিক্স হারমিশিয়ান হওয়ার শর্ত, 1 নম্বর শর্ত, প্রধান কর্ণের সকল ভুক্তি বাস্তব সংখ্যা হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। হ্যাঁ, তাহলে শর্ত নাম্বার 1 লিখে রাখো। তাহলে হারমিশিয়ান এর কোন একটা ম্যাট্রিক্স হারমিশিয়ান কিনা সেটা প্রথমে চেক করবা। প্রথম হচ্ছে প্রধান কর্ণের সকল ভুক্তি বাস্তব সংখ্যা হতে হবে। দেখো এটা প্রধান কর্ণের সকল ভুক্তিগুলো বাস্তব সংখ্যা না, 2 4 6, 1 নম্বর লিখছি। 2 নম্বর কন্ডিশন দেখো ভাইয়া, 2 নম্বর কন্ডিশন দেখো, ওই যে কর্ণ বরাবর দিকে তাকাও, কর্ণ বরাবর দিকে তাকাও, এটা না 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 কোনটা দেওয়া যায়, আচ্ছা এটা দিই, কর্ণ বরাবর দেখো, এই যে এটার দিকে তাকাও, কর্ণ বরাবর দেখা যাচ্ছে, অবশ্যই আশা করি দেখতেছো, কর্ণ বরাবর দেখো, কর্ণ বরাবর ভুক্তিগুলোর দিকে তাকাও, চিনবা কেমনে, বুঝবা কেমনে? দেখো এখানে জটিল সংখ্যা কি আছে, 3 প্লাস আই, তাহলে এখানে যে জটিল সংখ্যা আছে এখানে তার অনুবন্ধীটি আছে, খেয়াল করছো? 3 প্লাস আই, তো এখানে দেখো 3 মাইনাস আই, অনুবন্ধীটি আছে না? আর দেখো এটার দিকে তাকাও, এটা আর এটার দিকে তাকাও, দেখো এইখানে আই পড়ে নাই, এখানে চিহ্নটা পড়ে নেই, তো এখানে আই পড়ে নাই, বুঝছো? আচ্ছা বাকি সবগুলো ঠিক আছে। এবার দেখো এই দুটার দিকে তাকাও, এই দুটার দিকে তাকাও, দেখো এখানে কি 4 প্লাস আই আছে,
এখানে কত 4 মাইনাস আই, তাহলে এটা আরেকটা কি অনুবন্ধী না? তাহলে কর্ণ বরাবর যারা থাকবে সেই জরিউশনগুলো পরস্পর অনুবন্ধী আকারে থাকবে, পরস্পর অনুবন্ধী আকারে থাকবে। তাহলে দেখো এই যে এটার দিকে তাকাও, এই যে এটার দিকে তাকাও, এটাও সেম ভাই। দেখো আমি যদি বলি এটা কত 3 মাইনাস 2i, এটার কর্ণার দিকে তাকাও 3 প্লাস 2i। বুঝে গেছো? তাহলে একটা ম্যাট্রিক্স দেখার সাথে সাথে হারমিশিয়ান এখন চিনতে পারবা। কি করবা? 1 নম্বর শর্ত, প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তিগুলো বাস্তব কিনা এটা চেক করব, ঠিক আছে। 2 নম্বর শর্ত কি চেক করব? কর্ণ বরাবর এই যে প্রধান কর্ণের এই যে কোনাকুনি যে ভুক্তিগুলো আছে তারা পরস্পর অনুবন্ধী কিনা, পরস্পর অনুবন্ধী কিনা। যে প্রত্যেকটা কিন্তু পরস্পর অনুবন্ধী হবে। ধরো এই দুইটা পরস্পর অনুবন্ধী আছে কিন্তু এটা হয় নাই, হবে না। প্রত্যেকটা ভুক্তি পরস্পর কি হতে হবে? অনুবন্ধী হতে হবে। তাহলে তখনই তুমি এটাকে কি বলবা? হারমিশিয়ান ম্যাট্রিক্স। কেমন? তো দেখো এটাকে শর্ত কি লেখা হয় জানো? এ আই জে। দেখো ভাইয়া এ আই জে একটু খেয়াল করো। দেখো এটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি। এটা কি 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি। তাহলে দেখো সারি আর কলাম এক্সচেঞ্জ হয়েছে না? তো একটাকে যদি আই জে লিখো তাহলে আরেকটাকে কি লিখবা? আরেকটা লিখবা জে আই। কিন্তু এরা কি সমান নাকি অনুবন্ধী সমান হয়েছে? বলো, এই ভুক্তি কি সমান নাকি অনুবন্ধী দিয়ে সমান হয়েছে? অনুবন্ধী দিয়ে সমান হয়েছে। তাহলে অনুবন্ধীটা লিখতে হয় এর উপর কি চিহ্ন দিয়ে? বার চিহ্ন দিয়ে। এই জন্য আমি এটার উপর একটার উপর এ বার চিহ্ন দিব, অর্থাৎ অনুবন্ধীগুলো সমান। দেখো অনুবন্ধী হবে, ঠিক আছে। তো একটা আই জে হলে একটা জে আই, কিন্তু অনুবন্ধী দিয়ে সমান হবে, এই যে অনুবন্ধী উপরে একটা বার চিহ্ন দিছি। তাহলে এই দুইটা শর্ত কি মনে থাকবে? তাহলে ভাইয়া বলো তো একটু, যারা ক্লাস আসো একটু রেসপন্স করো যে এই পর্যন্ত বোঝা গেছে কিনা তোমাদের, এই পর্যন্ত বোঝা গেছে কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে জানো। যে তাহলে এখন হারমিশিয়ান তাহলে আশা করি চিনতে পারবা। তাহলে হারমিশিয়ান যে কোনো, তোমাকে যদি কোনো হারমিশিয়ান একটা ম্যাট্রিক্স গঠন করতে বলে পারবা না? অবশ্যই পারবা। ভাইয়া হারমিশিয়ান ম্যাট্রিক্স কীভাবে গঠন করব? তো ভাইয়া আমরা প্রথমে প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তিগুলো বাস্তব দিয়ে দিব। তাহলে বাস্তব দিয়ে দিই, বাস্তব 2 -4 -9 ইচ্ছা মতো দিবা। তারপর কর্ণ বরাবর থাকবে অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে আমি যদি বলি এখানে 2i, তাহলে এখানে কত দিব? -2i। সিম্পল, তাই না? আমি এখানে যদি 5 - 7i দিই তাহলে এখানে কি দিব? 5 + 7i। আচ্ছা ভাই এখানে যদি i -2i দিই তাহলে এখানে দিব -i -2i অনুবন্ধী, ঠিক আছে। তো এখন বলো এরকম করে আমাকে যে কোনো একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স গঠন করতে দিলে পারবো, এবং কোনটা সেটাও চিনবো। তাহলে চিনার কয়টা উপায় বলছি? 2টা। ওকে, লাস্ট ওয়ান লিখো। এটা বোঝা গেছে? এটা তুলছো? একটু জানাইও। ওকে, আশা করি তুলে ফেলছো। এবার আসো বিপরীত হারমিশিয়ানটা দেখি। দেখো বিপরীত হারমিশিয়ানটা দেখি। ওকে, তো বিপরীত হারমিশিয়ান বা এটাকে তোমার বিপরীত বলে বা তোমার কি বলে যে এটা কি প্রতিসম বক্র। আচ্ছা বক্র হারমিশিয়ানও বলে, এটাকে বিপরীত হারমিশিয়ান বলে, এটা বক্র হারমিশিয়ানও বলে। আচ্ছা তো দেখো আসো আসো বুঝি, এটা বুঝি। দেখো আমি এটা একটু কি করবো, প্রথমে এটার অনুবন্ধীটা বের করি। দেখো অনুবন্ধীটা বের করো সবাই, একটু খেয়াল করো, অনুবন্ধীটা খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে শুনো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, এটা শর্তগুলো পরে আমরা দেখব, আগে এটা ব্যাখ্যাটা বুঝি। আমি প্রথমে তার অনুবন্ধীটা বের করি, সবাই পারবো অনুবন্ধী। এটা -2i, এটা হবে -2 কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন +3i। শুনো এখানে শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করবো অনুবন্ধীর ক্ষেত্রে, আমরা সবাই জানি। তো এটার অনুবন্ধী কী হবে? -2i -i। আচ্ছা এটার অনুবন্ধী কী হবে? 2 + 3i। আচ্ছা এটার অনুবন্ধী কী হবে? শুধু i। এটার অনুবন্ধী -3i। আচ্ছা এটার অনুবন্ধী 2 - i। আচ্ছা এটার অনুবন্ধী -3i। এটার অনুবন্ধী 0। আচ্ছা অনুবন্ধী বের করছি, ঠিক আছে। আশা করি বুঝে গেছে। এবার এটার তুমি তার বিম্ব ম্যাট্রিক্স বের করবা থিটা। তাহলে এটার বিম্ব ম্যাট্রিক্স আমরা পারবো, শুধু সারিগুলোকে কলামে লিখে দিবা। লিখে দাও -2i -2 + 3i, তারপরটা -2 - i। আচ্ছা তারপর এটা লিখো 2 + 3i, এখানে i -3i। আচ্ছা তারপর
টু মাইনাস আই মাইনাস 3i তারপর 0। তাহলে আমরা এই যে এইটা অনুবন্ধীর বিম্ব ম্যাট্রিক্স বের করছি, ঠিক আছে। করার পর আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে নেব। এই যে এই পুরোটা থেকে কি কমন নিছি? মাইনাস। তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে দেখো তো কি হয় ভাইয়া, যদি মাইনাস চিহ্ন কমন নিই তাহলে কি হবে দেখো, এখানে কি হবে মাইনাস 2i, তো মাইনাস চিহ্ন কমন নিলে শুধু 2i। এখানে কত হবে? মাইনাস চিহ্ন কমন নিচ্ছে কিন্তু, তাহলে -2 মাইনাস 3i। এখানে মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, তাহলে কি হবে -2 প্লাস i। একটু বুঝো কেমন? আচ্ছা এটা কত হবে? মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, তাহলে 2 মাইনাস 3i। মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, তাহলে -i। মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, তাহলে 3i। আচ্ছা তারপর এটা মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, তাহলে 2 প্লাস i। তারপর এখানে মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, তাহলে 3i। এখানে মাইনাস চিহ্ন কমন নিচ্ছে তো 0। এই যে এবার দেখো থিটা ইকুয়াল টু মাইনাস, এবার তুমি নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছো সেটার দিকে একটু ফোকাস করো, দেখো প্রথম সারির দিকে তাকাও, 2i মাইনাস 2 মাইনাস 3i মাইনাস 2 প্লাস i, সেম আছে কিনা দেখো তো, সেম আছে। দ্বিতীয় সারির দিকে তাকাও, সেম আছে কিনা দেখো, সেম। 2 মাইনাস 3i মাইনাস i 3i, দেখো 2 মাইনাস 3i মাইনাস i 3i, এটাও সেম, তাই না? এটার দিকে তাকাও, 2 প্লাস i 3i 0, দেখো 2 প্লাস i 3i 0, সেম কিনা বলো? অবশ্যই সেম। বুঝতেছো? তাহলে দেখো এইটা আর এটা সেম হয়ে গেল না? এটা সেম কখন হয়েছে? মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর। তাহলে এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি মাইনাস, এটা মানে কি এ ম্যাট্রিক্সটা না, এটা মানে এ ম্যাট্রিক্সটা, দেখো এটা মানে এ ম্যাট্রিক্সটা। এই যে এটা হচ্ছে আমাদের বিপরীত হারমিশিয়ানের শর্ত। তাহলে হারমিশিয়ানের শর্ত কি ছিল? এ দুয়ার থিটা ইকুয়াল টু যদি এ হয়, যদি এ হয় তাহলে সেটা হারমিশিয়ানের শর্ত ছিল। তাহলে বিপরীত হারমিশিয়ানের শর্ত কি? এ এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি তার ঋণাত্মক ম্যাট্রিক্সের সমান হয় তখন সেটাকে আমি বলবো বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত। সবাই লিখে ফেলো তো, এটা সবাই লিখে ফেলো, বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত। বিপরীত হার, আচ্ছা এখানে কি বলছে ভাইয়া আরেকবার বুঝান, কোনটা বুঝো নাই ভাইয়া, কোনটা? মানে এখানে মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর, যে দেখো মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর দেখো এই প্রথম সারির সাথে এই এর প্রথম সারি মিল, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারি মিল, তৃতীয় সারি দেখো তৃতীয় সারির সাথে তৃতীয় সারি মিল। তাহলে এটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে আমি এ ম্যাট্রিক্স বলতে পারবো না, এই জন্য এখানে এ লিখছি, ঠিক আছে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স তার যদি ঋণাত্মক ম্যাট্রিক্সের সমান হয় তখন ওই এটাকে, এই যে এই এটাকে তখন কি বলবা? এই এটাকে তখন বিপরীত হারমিশিয়ান বলবা। বুঝতে পারছো? এই এটাকে তখন বিপরীত হারমিশিয়ান বলবা। বুঝা গেছে? আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আচ্ছা বিপরীত কোনো একটা ম্যাট্রিক্স দিলে আমি যে বিপরীত হারমিশিয়ান করব এরকম বের করে 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 একটা পর্যায়ে গিয়ে বুঝবো, তো তার চেয়ে আমি দেখা মাত্র কি বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো। যেমন হারমিশিয়ান বুঝতাম কেমনে মনে হচ্ছে? দেখো তো এটা বুঝতাম কেমনে, প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি কি হবে? বাস্তব। আর আর কোনাকুনি যে ভুক্তিগুলো আছে তারা যদি একটার অনুবন্ধী আকারে থাকে তাহলে সেটাকে আমি দেখা মাত্র কি বলে দিব? হারমিশিয়ান। ঠিক সেম এটা তো তুমি চিনতে পারবা, সেই চিনার উপায়টা দেখাচ্ছি এখন, দেখো সেই চিনার উপায়টা এখন দেখাচ্ছি। দেখো এই যারা ক্লাস আছে একটু এটুকু শেষ হয়েছে আশা করি, তো আমি এগুলো একটু মুছতেছি ভাইয়া, এগুলো ক্লিয়ার আশা করি। তো এই পর্যন্ত এটা ক্লিয়ার, ঠিক আছে, ওকে। এবার আসো, এবার এটা নিয়ে কাছে দেখো, দেখো এই যে আমরা ঠিক আছে এটার দিকে দেখো, দেখো এখানে একটু অবজার্ভ করো, লক্ষ্য করো শর্তগুলো দেখো। প্রধান কর্ণ বরাবর দিকে একটু তাকাও, প্রধান কর্ণ বরাবর দিকে একটু তাকাও, এখানে শর্তগুলো লক্ষ্য। প্রধান কর্ণ বরাবর দেখো ভাইয়া হারমিশিয়ানে কি ছিল? প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তিকে কি হইতে হবে? বাস্তব সংখ্যা হইতে বলছিলাম না? প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তিকে কি হইতে হবে? বাস্তব সংখ্যা। আর বিপরীত হারমিশিয়ানের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর কোনো বাস্তব সংখ্যা থাকতে পারবে না। আচ্ছা আমি তোমাকে এটা এক্সপ্লেন করি, দেখো আগে আমি একটু বুঝে নিই। এটা ওয়াই আছে, এখানে ওয়াই, এটা ওয়াই, এদিকে ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই। আচ্ছা শর্ত 1 নম্বর দেখো, শর্ত 1 নম্বর শর্ত কি দেখো, প্রধান কর্ণ বরাবর
অর্থাৎ বিপরীত হারমিশন হতে হলে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোকে হয় জটিল সংখ্যা হইতে হবে, না হয় শূন্য হইতে হবে। লিখো, প্রধান কর্ণের ভুক্তিগুলোকে শুধুমাত্র কাল্পনিক সংখ্যা অথবা শূন্য হতে হবে। এটা লিখে রাখো। তাহলে প্রথম শর্ত হচ্ছে প্রধান ভুক্তিগুলোকে প্রধান কর্ণের ভুক্তিগুলোকে শুধুমাত্র কাল্পনিক সংখ্যা হতে হবে, অথবা শূন্য হতে হবে। তাহলে ওইখানে শর্ত ছিল সবগুলো ভুক্তিকে বাস্তব সংখ্যা হতে হবে, আর এখানে শর্ত হচ্ছে প্রধান কর্ণবর ভুক্তিগুলোকে হয় কাল্পনিক সংখ্যা মানে আই হতে হবে, নতুবা কি হতে হবে, শূন্য হতে হবে। অর্থাৎ আই শূন্য ব্যতীত কোনো বাস্তব সংখ্যা এখানে বসাতে পারবো না। যদি বাস্তব সংখ্যা বসে যায় সেটা বিপরীত হারমিশন হবে না। ক্লিয়ার? এবার আসো, এবার দেখো তুমি কর্ণ বরাবর দিকে তাকাও, এইটার আর এটার দিকে একটু যদি ফোকাস করো, দেখো তো এই দুইজনের মধ্যে কিসের চিহ্ন পরিবর্তন হয়েছে। তুমি কি একটা জিনিস ফোকাস করছো? দেখো তো, এটা -2i, এটা -3i। এখানে গিয়ে দেখো তো -3i ঠিক আছে, বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। খেয়াল করছো? এখানে -2 ছিল, এখানে 2 হয়ে গেছে। আরো ম্যাজিক দেখো, এটার দিকে তাকাও, -2 + i, এটার কর্ণর ভুক্তি কোনটা? এটা বলো ভাইয়া। এখানে কাল্পনিক অংশের চিহ্ন কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই তো ভাইয়া। দেখো +i, এখানে +i আছে, তাহলে কিসের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে ভাইয়া? বাস্তব অংশের। এখানে -2, এখানে 2 হয়ে গেছে। তাহলে হারমিশিয়ানের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কার? কাল্পনিক অংশের। আর বিপরীত হারমিশিয়ানের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করবে কার? বাস্তব অংশের। দেখো এই যে হারমিশিয়ানের ক্ষেত্রে তুমি চিহ্ন পরিবর্তন হইতো কার? কাল্পনিক অংশের না। দেখো বাস্তব অংশগুলো কোনো চিহ্ন পরিবর্তন নাই, 3 3 4 4 3 3, বাস্তব অংশে কোনো চিহ্ন পরিবর্তন নাই। চিহ্ন পরিবর্তন হইতো কার? কাল্পনিক অংশের। এখানে প্লাস তো এখানে মাইনাস, এখানে প্লাস তো এখানে মাইনাস, এখানে মাইনাস তো এখানে প্লাস। কিন্তু বিপরীত হারমিশিয়ানের তাহলে চিহ্ন পরিবর্তন করবে কার? বাস্তব অংশের। তুমি আরো মজার জিনিস দেখো, এটা 3 আইছে তো, এখানে দেখো 3i হয়েছে। কেন? এখানে কোনো বাস্তব অংশ নাই, কাল্পনিক অংশের চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা +3i হলে এটা +3i। তাহলে 2 নম্বর শর্ত কি ভাই? 2 নম্বর শর্ত হচ্ছে এখানে ভুক্তিগুলোর, আচ্ছা প্রধান কর্ণ, আচ্ছা এখানে লিখি, এটা এই জিনিসগুলো দেখো, এখানে লিখবা প্রধান কর্ণের উপরে ও নিচে, দেখো এটা উপরে, এটা নিচে, তাই না? প্রধান কর্ণের উপরে নিচের ভুক্তিগুলোর বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হবে। বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হবে। তো আশা করি এগুলো এখন থেকে তোমাকে যদি এমসিকিউতে দেয় খুব দ্রুত আনসার করতে পারবা দেখা মাত্রই। তাহলে এখন তোমাকে যদি একটা বলি, একটা বিপরীত হারমিশিয়ান গঠন করো, তাহলে কীভাবে গঠন করবা? দেখো গঠন করার প্রসেসটা ভাই বলে দিই। প্রধান কর্ণ বরাবর সবগুলো কাল্পনিক সংখ্যা দেবে। তাহলে আমি এরকম দিতে পারি 5i, তারপর 2i, -3i, ওকে, অথবা 0 দিতে পারো, ঠিক আছে? এখন দেখো এখানে যখন আমি 2 + 3i দিব, তাহলে এখানে কি লিখবা বলো? -2 + 3i। দেখো কিসের চিহ্ন পরিবর্তন করছি বলো? কাল্পনিক অংশের। এখানে যখন আমি 5i লিখতেছি, তাহলে এখানেও কত লিখবো? 5i। কেন? কাল্পনিক অংশের চিহ্ন কোনো পরিবর্তন হয় না। এখানে যদি 8 হয়, এখানে কত হবে? -8। কেন? কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হবে। বুঝতে পারছো? তাহলে একটা ম্যাট্রিক্স দেখার সাথে সাথে বিপরীত হারমিশিয়ান বলতে পারবা। শর্ত কয়টা? 2টা। প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি শুধু কাল্পনিক সংখ্যা হবে, নতুবা শূন্য হবে। আর কর্ণ বরাবর ভুক্তিগুলোর ক্ষেত্রে বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? যারা যারা ক্লাস আসছো একটু বুঝো, বলো। অনেক কিছু পড়াই ফেলছি আজকে। এগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে তোমার ম্যাট্রিক্সের যে কোনো এমসিকিউ তুমি কভার করতে পারবে, সেটা একাডেমিক হোক কিংবা অ্যাডমিশন হোক। আমরা আগামীকাল ক্লাসে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, তারপর হচ্ছে গুণ, এগুলো দেখবো। ঠিক আছে? ম্যাট্রিক্সের সমতা, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আগামীকাল শোনো, আগামীকাল তোমাদের হচ্ছে আগামীকাল হচ্ছে শুধু দুপুরের ক্লাস, শুধু আগামীকালের জন্য। আগামীকাল আমরা 2:30 থেকে ক্লাস শুরু করবো। 2:30 থেকে
2:30 থেকে আগামীকাল আমরা ম্যাট্রিক্স পড়বো। কি পড়বো? ম্যাট্রিক্সের ক্লাস। তোমাদের রুটিনটা আমি আগামী সপ্তাহ থেকে নিয়মিত রুটিন ফলো করে ক্লাস নিব। আশা করি এই সপ্তাহে আমার একটু তোমার তাড়াহুড়ো আছে, বুঝতেছো? আর ঢাকায় যেতে হচ্ছে, তারপর একটু কাজে, এই জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে। মাঝখান দিয়ে একদিন অসুস্থ ছিলাম, ক্লাসও নিতে পারি নাই। তো আমি আসলেই দুঃখিত এই জন্য। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে একদম রুটিন অনুসারে ক্লাস হবে, ঠিক আছে? তো আগামীকাল শুধু আগামীকালের জন্য আমাদের ক্লাসটা রাত্রের পরিবর্তে 2:30। তো কালকে তোমাদের কষ্ট দিচ্ছে একটু, সেজন্য দুঃখিত। আশা করি ক্লাসটা করতে পারো। আর যারা কলেজ আছে বা ক্লাস করতে পারবে না, তোমার পরবর্তীতে রেকর্ড দেখে নিও, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।